নমস্কার। আজকে শিরোনাম আপনারা দেখে নিয়েছেন। এই লাইভটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে চলেছে। প্রথমে জানাবো যে গ্রুপের উদ্দেশ্যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই অংশটি মূলত তাদের জন্যই করা। এছাড়া সবাই যারা ওই এলাকায় আছেন স্বাগত। পশ্চিম মেদিনীপুরের খাকুড়দাতে বেলদার পোস্ট অফিসের অন্তর্গত, মানে পুলিশ স্টেশনের অন্তর্গত কাছাকাছি, সেখানে আমাদের একটি সভা হচ্ছে। 28শে ফেব্রুয়ারি। সভার বিষয়বস্তু আপনারা অনুমান করতে পারছেন, এ নিয়ে বলার কিছু নেই। স্থানীয় দুই সহযোদ্ধা, এই মুহূর্তে নাম বলার কোনো দরকার নেই, দেখছি না দরকার, গ্রুপে যারা আছেন তারা জানেন। তো এই খাকুড়দাতে এই সভাটির আয়োজন করা হচ্ছে। এই 4টে নাগাদ শুরু হবে। তো আমাদের যারা গ্রুপে সহযোদ্ধা রয়েছেন, সদস্য রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, যারা কাছাকাছি থাকেন, 2-3 ঘন্টার দূরত্বে থাকেন, তারা অবশ্যই এই সভায় আসুন। বা ফেসবুকে যারা আছেন, এখনো দেখা হয়নি মুখোমুখি, অথচ গ্রুপে যুক্ত হতে চাইছেন, কিন্তু দীর্ঘদিন থেকে ধরে ফেসবুকে থেকেও বা ইউটিউবে থেকেও সাক্ষাৎ করেননি, তো তারা দেখা করতে পারেন ইচ্ছে হলে। কোনো বাধ্যবাধকতা নেই, আপনাদের ব্যাপার। তবে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সহযোদ্ধাদের, সদস্যদের অবশ্যই বলবো যে তারা সম্ভব হলে এই সভাটিতে উপস্থিত থাকেন সদল বলে। তো আমি আগের দিনই পৌঁছে যাব, কখন পৌঁছবো বলা যাচ্ছে না, অনেকটা দূরের পথ। তো ওদিন দেখা করতে না আসাই ভালো, কারণ কখন পৌঁছবো বলতে পারছি না। তবে পরের দিন শনিবার পড়ছে 28শে ফেব্রুয়ারি, অবশ্যই স্বাগত জানাই। যারা আমাদের গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তারা ইতিমধ্যেই জানেন যে সভা কোথায় হবে, কার বাড়িতে হবে। আর যারা গ্রুপে নেই অথচ সেই এলাকায় থাকেন বা আসতে চান, মুখোমুখি কথা বলতে চান, দেখা করতে চান, আমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে চাই, এরকম সিচুয়েশন হলে হোয়াটসঅ্যাপে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কোথায় হচ্ছে, যদি আগ্রহ থাকে। তবে অকারণে বিরক্ত করবেন না, সদিচ্ছা থাকলেই বিরক্ত বলবেন, জানাবেন। এরকম বহু মানুষকে আমি চিনি যারা অনলাইনে খুবই তৎপর, তারা সঙ্গে সঙ্গে মেসেজ করে দেবেন, জানতে চাইবেন, কৌতূহল হয়তো আর কি, কিন্তু বাস্তবে তাদেরকে দেখা যাবে না। বইমেলার ক্ষেত্রেও দেখেছি, বহু অভিজ্ঞতা আমার আছে। তবে ইতিবাচক এটাই যে এই হাজার হাজার থেকে, এই যে দেখবেন আমার এই পেজেই তো প্রায় 7,000 হতে চললো, তাই না? ফলোয়ার বলুন, আমি বলুন। আর ইউটিউবে দেখবেন সেখানেও 6,500 ছাড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি। হ্যাঁ, ছাড়িয়ে গেছেই, 7,000-এর দিকে এগোচ্ছে। তো কি হলো তাতে, তাই না? এত সাবস্ক্রাইবার, এত অনুগামী, কার্যক্ষেত্রে যাদেরকে আমি পেয়েছি আর কি, পাশে থাকার এই যে লড়াই, চেতনা বিস্তার বা পাঠক, বইপত্র, সমস্ত কিছু মিলিয়ে
কত পেয়েছে। কিন্তু তারা অনলাইনে তো আছেনই, সবাই না হলেও অনেকেই তৎপর আছেন, তাই না? এটাই স্বাভাবিক। এই কারণেই বলছি, অনুগ্রহ করে যদি উপস্থিত থাকতে চান তবেই মেসেজ করবেন। ইতিমধ্যেই যাদের সঙ্গে দেখা হয়নি কিন্তু আগ্রহ আগে থেকে কোনো কারণে বইমেলায় আসতে পারেননি, তাদেরকে আমি নিজেই জানিয়েছি, মনে আছে আমার, স্মৃতিশক্তি তো এখনো রয়েছে, তো তারা আসবেন বলেছেন। ভোটের পরে ডেঙ্গু, ইতিমধ্যেই আপনারা জানেন হরিয়ানাতে বিধি লাগু হয়ে গেছে। অনেক রাজ্যেই যেখানে সামনে ভোট নেই সেখানে এইসব বিধি লাগু হয়ে যাচ্ছে, কঠোর বিধি। তো এই রাজ্যেও ভোটের পরে লাগু হয়ে যাবে। তো তখন অন্তত এখন আগে থেকে যদি আমরা যতটা সম্ভব গ্রামে গঞ্জে, শহরের ভদ্রলোকের ওপর আমার আর যারা এতদিনে বুঝেছেন, আর আমার নতুন কোনো আশা বা প্রত্যাশা নেই। লড়াই হলে লড়াই মানে তো বন্দুক হাতে লড়াই নয়, ফার্মা কোম্পানির এই ষড়যন্ত্র বোঝার লড়াই, সেটা গ্রামেই হবে। আমার বহু আগেই বলেছে, এই জন্য গ্রামে গঞ্জে আমি বহুদিন থেকে যাই, নিজের উদ্যোগে যাই, সহযোদ্ধাদের উদ্যোগে যাই। তো তারই একটি পর্যায় এই গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, বাধ্যতামূলক ভ্যাকসিন এড়ানোর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো সেটা গঠনের পরে এই প্রথম সভা, মানে সহযোদ্ধাদের উদ্যোগে সভা হতে চলেছে খাকুড়দাতে, পশ্চিম মেদিনীপুর বেলদা অঞ্চলে। আরও একবার জানাই, যারা মনে করছেন এই ধরনের কার্যকলাপে চেতনা বিস্তারে আপনাদের অংশীদার হওয়া উচিত, পাশে থাকা উচিত, যে যেভাবে পারেন সাংগঠনিক উদ্যোগ নিয়ে এই যে সভা বা বক্তা হিসেবে বা পাঠক হিসেবে বইপত্র সংগ্রহ করে যে যেভাবে পারেন, সবার তো একই রকম ভাবে সম্ভব নয়। তো আসুন, ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করার জন্য, 9007402994। আমি আবার বললাম, তো সেখানে যোগাযোগ করে জেনে নিন। মোটামুটি তো সবাই জানেন আসলে। আর সেক্ষেত্রে অকপটে জানান আপনার অবস্থান, আপনার পরিস্থিতি, কিভাবে পাশে থাকতে পারবেন এই চেতনা বিস্তারের কাজে। বিধিনিষেধ কিছু করেছে এই কারণে, যাতে করে বেনজল না ঢোকে, কারণ বেনজলই তো বিপজ্জনক, তাই না? সেটা আমরা জানি, সিস্টেমকে দেখেই বুঝতে পারি। তাই একটু স্ক্রুটিনিটা আমি নিজের হাতেই রেখেছি। বেশ, এই পর্যন্তই। আশপাশ থেকে যারা রয়েছেন সেই এলাকায় তারা আসুন, দেখা হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মিটিং, সেটার তারিখও ঠিক হয়ে গেছে। সেটা অবশ্য মার্চ মাসে। সেটা কোথায় কখন সেটা আমি জানাচ্ছি না, এখানে ইউটিউবেও জানাচ্ছি না, ফেসবুকেও জানাবো না, দরকার নেই। যারা আমাদের এটা গ্রুপ মেম্বারদের মিটিং, তো যারা আসবার তারা ইতিমধ্যেই হ্যাঁ করেছেন, প্রায় 55 জন এখনো পর্যন্ত পাওয়া গেছে। গ্রুপ মিটিংয়ের পক্ষে যথেষ্ট। তো তারা আসবেন, এবং তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যারা গ্রুপের সদস্য, তারা আপনাদের পরিবারের মানুষ যদি আসতে চান, সঙ্গে অবশ্যই আনতে পারেন পরিবার। তবে সেই পরিবারের লোকজন যেন আবার অ্যান্টি না হয়। ধরুন আপনি ব্যাপারটা বোঝেন, সঙ্গে আছেন, আপনার স্ত্রী বা আপনার স্বামী একেবারে ফার্মা লবির একেবারে অন্ধ দালাল, তাই তো? এরকম বহু ঘটনা এখনো আছে আমাদের পরিচিতদের মধ্যে। সেক্ষেত্রে অনুগ্রহ করে আনবেন না, সময় নষ্ট হবে, তাই তো? কোনো দরকার নেই। এটা ওপেন টু অল মিটিং নয়। ওপেন টু অল মিটিং হলে না হয় এরকম প্রশ্নের উত্তর দেওয়া যেত বা আলোচনার সুযোগ ছিল, কিন্তু এটা আমাদের আগামী কর্মসূচির জন্য মিটিং। তাই অপ্রয়োজনীয় কালক্ষেপ, যাতে সময় নষ্ট না হয়, সেটা আমাকে দেখতে হবে। আর যদি কেউ বন্ধুকে আনতে চান, তাকে আগে ভালো করে
পরিষ্কার করে বলবেন এটা এই কারণে হচ্ছে, এবং তার কি কন্ট্রিবিউশন থাকবে, মানে তিনি কেন আসবেন। এটা তো ওপেন টু অল নয়। তার মানে আপনার মত সঙ্গে তার মতের মিল আছে, তিনি জানতে বুঝতে চান এবং এই আলোচনার পাশে থাকতে চান, তাই তো, মানে এই উদ্যোগের পাশে থাকতে চান তার মতো করে, পাঠক হিসেবে, মানে বইপত্র সংগ্রহ করে, অথবা আগামীতে সবার উদ্যোগ নিয়ে, বা বক্তা হিসেবে, বা নিজের এলাকায় কি কাজকর্ম করতে চান সে ব্যাপারে তার স্বচ্ছ ধারণা থাকতে হবে, তাই না? তেমন হলেই কিন্তু নিয়ে আসবেন, শুধু চেয়ার ভরানোর জন্য নিয়ে আসবেন না। ক্লিয়ার? যেহেতু এটা শুধু গ্রুপ মেম্বারদের মিটিং, তো সেই ক্ষেত্রে স্বাগত। সেরকম হলে আপনি আপনার বন্ধুকে নিয়ে আসছেন, অবশ্যই দেখা গেল তার সঙ্গে কথা বলে বা তার ইচ্ছে বা তার অবদান তিনি রাখতে পারবেন এই গ্রুপে, তো তাকেও আমি অ্যাড করে নেব গ্রুপে, তাই নয় কি? তাকেও অ্যাড করে নেব, কোনো সমস্যা নেই। গ্রুপে ডেডিকেটেড মানুষের সংখ্যা বাড়বে, এটাই তো কাম্য। আমরা এখন 180 জনে আছি, আরও বাড়বে। তবে আমি বাড়াতে চাইলে এখন 1000 হয়ে যাবে, জায়গা হবে না আর। ওই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যা আছে, কিন্তু ওই যে বললাম, পাশে থাকতে হবে আমাদের উদ্যোগের। আর যাদের আর্থিক ক্ষমতা নেই তারা সভা উদ্যোগ নিচ্ছেন, বা তাও দেখা গেল এমন অবস্থা যে তাও পারছেন না, কিন্তু আশপাশে বলছেন যে হ্যাঁ আমি আশপাশে বলছি স্যার, বা আলোচনা করছি, পরে সবার উদ্যোগ নেব, আমার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, সেক্ষেত্রে আমি এখন চাঁদা বা বইপত্রের দিকে ভাবতে পারছি না স্যার। এরকম মানুষকেও আমি গ্রুপে অবশ্যই জায়গা দিয়েছি, অবশ্যই তারা স্বাগত। আন্তরিকতাই বড় কথা। কিন্তু আপনার এই যে পরিস্থিতি, সেটা আমি জানবো কি করে? আপনাকে চিনতে হবে, মুখোমুখি কথা বলতে হবে। এই কারণেই আহ্বান জানাচ্ছি, এরকম মানুষ যদি থাকেন তারা আসুন, সবাই আসুন, খাকুরদাতে আসুন। আমাকে তো চিনতে হবে। দেখি না, জানি না, হঠাৎ করে বললেন একজন আপনি যে এরকম পরিস্থিতি, থাকতেই পারে, আপনি সত্যি কথাই বলছেন, কিন্তু আপনার ডিপি নেই, আপনার ছবি নেই, কিছু নেই, হ্যাঁ, কোনোদিন দেখা হয়নি, তো এইভাবে তো গ্রুপে আপনাকে আমি এন্ট্রি দিতে পারি না, তাই নয় কি? একটা তো কিছু আমাকে নিশ্চিত হতে হবে। তো এই কারণেই কাউকে কাউকে হোল্ডে রাখা হয়েছে। আর কোনো কোনো মানুষের সদিচ্ছা নিয়ে আমার প্রশ্ন আছে, তাদের বিগত কার্যকলাপ, তাদের মিথ্যাচার, আমার মনে হয়েছে মিথ্যাচার, এবং তার সপক্ষে যথেষ্ট কারণও আছে। তো এইসব কারণেও কিন্তু গ্রুপে আমি অ্যাড করিনি। আরও কিছু খুব কাছের মানুষ আছেন, তারা গ্রুপে অ্যাড হননি, তারা নিজেরা হতে চাননি, সম্মতি জানাননি, তারা ব্যস্ত মানুষ, বা আমারও মনে হয়েছে যে তাঁদের এই গ্রুপে থাকার দরকার নেই, তাদের সময় নষ্ট হবে। কিন্তু তারা সবসময় আমার সঙ্গে আছেন, পাশে আছেন, থাকবেন আগামীতে, এবং তাদের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, বা আমার ক্ষেত্রেও তারা থাকবেন, আমিও থাকবো। শুনুন, গ্রুপে থাকা মানেই যে, না থাকা মানেই যে আপনি এই চেতনা বিস্তারের বাইরে চলে গেছেন, আমি কাছের মানুষদের বলছি, ব্যাপারটা এমন আদৌ নয়। তো এমনও হতে পারে যে গ্রুপের বাইরে আছেন এমন কিছু মানুষ আছেন যারা অনেক বেশি বড় ভূমিকা নিয়েছেন বিভিন্ন কাজে, তাই তো। সুতরাং এটা তাহলে কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে তাদের যারা এই, আবার এরকম মানুষও আছেন যে তারা এরকম উদ্যোগ নিতে পারবেন না, পাশে আছেন ঠিক আছে, নিতে পারবেন না, তারা বইপত্র সংগ্রহ করেন, কিন্তু এই সমস্যার কারণে, তারা এই সব ব্যস্ততার কারণে তারা গ্রুপেও সময় দিতে পারবেন না, কিন্তু তারা আছেন। তো গ্রুপে মূলত আমি তাদেরকেই রাখছি যারা সংগঠন বিস্তারে সহায়তা করবেন এবং নিজেরা সম্মতি জানিয়েছেন, এবং পাঠক অবশ্যই বইপত্র সংগ্রহ করেছেন, অতীতে করেছেন, বর্তমানে করছেন, আগামীতেও করবেন, এরকম প্রত্যাশা রয়েছে, যাতে করে আমি চালিয়ে যেতে পারি, এরকম মানুষকেই রেখেছি।
তাই তো, তাই ওটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। তো কারা চিন্তা করছেন? ওই যে যাদের সঙ্গে আমার মুখোমুখি আলাপ হয়নি, নিবিড় নিবিড় সম্পর্ক তৈরি হয়নি, কিছু হয়নি, তারাই তো ভাবছেন যে গ্রুপে ঢুকতে পারিনি মানে আমি দূরে আছি। তাই তো, ব্যাপারটা এই কারণেই হচ্ছে। যদি আপনার সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়, সাক্ষাৎ হয়, তাহলে এটা কিন্তু ম্যাটার হবে না। তখন আপনার এই ধরনের সমস্যা যখন হবে, জোর করে চাপিয়ে দেওয়ার ব্যাপার আসবে, তখন কি আমি বা আমরা সেটাকে প্রতিহত করার উদ্যোগ নেব না? অবশ্যই নেব। কিন্তু আপনার সঙ্গে মুখোমুখি আলাপ না থাকলে এটা অসুবিধে হয়। আমি বারবার বলেছি, তাই আবার বলছি যে ওই অঞ্চলে যারা আছেন তারা মুখোমুখি আসুন। আর ভোটের পরেই কিন্তু ধীরে ধীরে এই ডেঙ্গু ভ্যাকসিন বাচ্চাদের দিয়ে শুরু হবে, কচি কাচাদের দিয়ে 9 থেকে 14 এভাবে শুরু হবে। স্বাস্থ্যকর্মীদের তো দিয়েই ছাড়বে প্রথমেই, ঠিক আছে? তারপরে পুলিশ, সরকারি কর্মচারী, নাগরিক, 60 বছর অবধি তো হয়েই রাখুন। করোনা কি হয়েছিল? উপর থেকে নিচে নেমেছিল, এটা নিচ থেকে উপরে উঠবে, ক্লিয়ার? বহু আগেই বলেছে। তাই ওরা জাল গোটাচ্ছে। বাংলাদেশে পালাবাডলটা কেন? এটা জাল গোটানোরই একটি প্রক্রিয়া। আসবো বাংলাদেশ নিয়েও, আজকে বলবো। অনেকদিন বাংলাদেশ নিয়ে বলা হয় না, বলবো আজকে। তো এটা গেল ঠাকুরদার সভা নিয়ে। চারটে থেকে 28শে ফেব্রুয়ারি, এই তো আর কয়েকদিন বাকি আছে। এবার আরেকটি কথা বলে নিই যে ওখানে আমার কিছু প্রিয় মানুষ, সহযোদ্ধা বা রয়েছেন, তারা বহুদিন ধরে তাদের বাড়িতে যাওয়ার জন্য বা অতিথি হওয়ার জন্য আমাকে বলে রেখেছেন, কিন্তু আমি সময় পাইনি, যেহেতু বুঝতেই পারছেন বিভিন্ন ব্যস্ততা থাকে। তো এবারেও শুনছি তাদের কেউ কেউ আগাম মানে বলবেন বা চেষ্টা করছেন, আমি খবর পেয়েছি যে তাদের বাড়িতে আমাকে নিয়ে যেয়ে রাখার জন্য বা ইত্যাদি। সেটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, আমিও চাইব। কিন্তু পরিস্থিতি, আমি যেটা বলবো মানে সেটা একটু শুনবেন। হ্যাঁ, নিজেদের আবেগ ভালোবাসা তো আছেই, কিন্তু আমি ওখানে তো 3 দিন আমাকে থাকতে হবে। মানে যেদিন যাচ্ছি সেই দিন সুখ, তারপরের দিনও থাকতে হবে, মানে 2 দিন থাকতে তো হবেই। তারপরে আমি পরের দিন বেরোতে পারবো, পরের দিন বেরোতে পারবো, অর্থাৎ মানে এই এখান থেকে যেতে মানে পুরোটাই মোটামুটি ধরে রাখুন 3টে দিন আবার চলে যাবে। তো তো তারপরে যদি আবার অন্য কোথাও গিয়ে রাত্রি যাপনের ব্যাপার থাকে, তাহলে তো সমস্যা তো হতেই পারে না। এদিকেও তো কাজকর্ম আছে। এরপরে তো আবার আরও কয়েকটি জায়গায় যাওয়ার কথা আছে। আগে চূড়ান্ত হোক, তারপর জানাবো। তবে এ মাসের মধ্যেই না হলেও তো মার্চের প্রথম সপ্তাহ বা এরকম সপ্তাহের মধ্যে, হোলির মধ্যে এরকম সময়েও কথা রয়েছে, দেখা যাক। তাই সেটা একটু আমি বললে শুনবেন, যে যাতে করে বেশি দিন আমাকে ওই অঞ্চলে থাকতে না হয়। আরও বিভিন্ন জায়গায় তো যেতে হবে, আমি তো একটাই মানুষ। যাই হোক, গেল। এবারে আসছি পরের বিষয়। যে এআই ডক্টর চন্দ্রবাবু নাইডু দারুণ এগিয়ে থাকা একজন মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, একজন নেতা। বহু আগে থেকেই তাকে ল্যাপটপ মিনিস্টার হিসেবে প্রমোট করা হয়েছিল। তিনি ল্যাপটপে নাকি কাজকর্ম করেন, আধুনিকতার একটা ব্যাপার। একটা কথা এখানে বলে দিই বারবার, যা ঘটছে, যা হচ্ছে প্রগতিকে কেন্দ্র করে, প্রগতির নাম করে, তার সবগুলোই একেবারে খারাপ, বাজে। আর অতীতে যা হয়েছে সবই দারুণ, দুর্দান্ত, এমনটা কিন্তু আমি বলি না। আমি এটাই বলবো যে যেগুলো ভালো অবশ্যই সেগুলো গ্রহণ করুন,
কিন্তু অ্যাডিকশনে যাবেন না। এই যে মোবাইলটা ভালো, খারাপ কি? অনেক ভালো কাজে তোলা। এই যে আমরা যা করেছি, যতটুকু চেতনা বিস্তার করেছি, মোবাইল সোশ্যাল নেটওয়ার্কিং দিয়েই তো করেছি তো, অনস্বীকার্য। তবে এটা ওরা মোবাইল এবং সোশ্যাল নেটওয়ার্কিং কিন্তু মগজ ধোলাইয়ের জন্যই নিয়ে এসেছিল, কিন্তু আমরা ব্যতিক্রমী হিসেবে অল্প সংখ্যক মানুষকে হলেও এই বিপদ থেকে আমরা সতর্ক করতে পেরেছি। এই মোবাইল সোশ্যাল নেটওয়ার্কিং ইন্টারনেটের কারণেই পেরেছি। তাই না? এগুলো কি ছাপতে দিত ওরা? কোনো জায়গায় দিত না। তো ওরা ওদের প্রয়োজনেই এই টেকনোলজিটা এনেছে টোটাল কন্ট্রোলের টুল হিসেবে, কিন্তু আমরা এটাকে এইভাবে ব্যবহার করছি, তাই নয় কি? ব্যাপারটা সেই রকমই। তো এই ধরনের প্রযুক্তি যেগুলো আসছে সেগুলোকে চেষ্টা করবেন আপনাদের মানে আমাদের স্বার্থে ব্যবহার করতে গেল। আর যেগুলো বর্জন করার, এই যে ভ্যাকসিন, এই প্রগতিরই তো একটা প্যাকেজ, তো সেইগুলো প্রশ্ন করবেন না। তো সেখানেই তো পরমহংসের গল্পটা চলে এলো না। ওই যে পরমহংস কনসেপ্টটা কি? মূল বেসিক ব্যাপার, সিম্বলিক ব্যাপার, যে জলটা পড়ে থাকবে, দুধটা আপনি গ্রহণ করবেন, তাই তো? তো সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি কোনগুলো ভালো সেগুলোকে, মানে বেটার, অপেক্ষাকৃত ভালো। ভালো মন্দ তো প্রকৃতি তৈরি করেনি, ওটা মানুষই তৈরি করেছে, তাই নয় কি? এক কথায় টিকে থাকার পক্ষে ভালো। এই যেমন পরিবার ব্যবস্থা যদি কেউ ভালো মনে করেন, তাহলে পরিবার ব্যবস্থাকে টিকে থাকার ক্ষেত্রে কি কি করতে হবে সেই পথ খুঁজতে হবে। আপনি যদি মনে করেন যে না, বেশি দিন মানে সুস্থ শরীরে বাঁচা সম্ভব, মানে বাঁচতে ভালো লাগে আপনার, আপনি ধুকে ধুকে বাঁচবেন না, তো সেই ক্ষেত্রে যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে যা করণীয় তা আপনাকে করতে হবে, মুক্ত মনে করতে হবে, তাই তো? যতটা সম্ভব করতে হবে। আপনি চাইলেও এখন আমার ঠাকুরদা নগেন্দ্রনাথ লাহার মতো করে জড়িবুটি বেরোতে পারবেন না, সেটা পাবেও না, খুঁজে পাবেনও না আশেপাশে, আর সে সময়ও আপনার আমার নেই, তাই তো? তাহলে সেইটাকে ধরে নিয়ে, লিমিটেশনটাকে ধরে নিয়ে আমরা কতটা পারি সেটা আমাদের ভাবতে হবে। তাহলে যা ঘটছে প্রযুক্তির নাম করে, প্রগতির নাম করে, পুরোটাই অত্যন্ত খারাপ, জঘন্য, বর্জনীয়, তা কিন্তু আমি বলি না। তাহলে তো আমি মৌলবাদী হয়ে গেলাম। আমি মৌলবাদী নই, আমি প্রকৃতিবাদী। তো সেই প্রকৃতি থেকে পাঠ নিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কম্পেয়ার করার চেষ্টা করি যে কোনটা বেটার, মানে আমাদের পক্ষে। ওদের পক্ষে বেটার না, ওদের পক্ষে তো মানে যারা প্রভু, জায়নির শক্তি, মালিক, তাদের পক্ষে কি ভালো সেটা তো আমরা জানি, সেটা তো তারা দিন রাত বলছেন। তো যাই হোক, তো চন্দ্রবাবু নাইডু ল্যাপটপ মিনিস্টার প্রজেক্ট করা হয়েছিল, বেশ, বাকিটা ইতিহাস। তো এবার স্বাভাবিকভাবে তাকেই তো এআই এর মডেল হিসেবে ভাবা হবে। তো ল্যাপটপের মডেল ছিলেন তিনি, এবার এআই এর মডেল। বেশ বেশ। তো এখন প্রশ্ন হচ্ছে যে খারাপ কি? ওই যে এক কথায় বলা মুশকিল, কম্পিউটার বা ল্যাপটপের তো অনেক ভালো দিক আছে, ফিস, ভালো কথা। কিন্তু সমস্যা হচ্ছে যখন কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় তখনই বিপজ্জনক হয়ে যায়, তাই না? এই যেমন ধরুন অনলাইনে যারা টাকা পয়সা লেনদেন করছেন, সুবিধে হচ্ছে অনেকেরই, কিন্তু যখন জোর করে বাধ্যতামূলকভাবে এমন কিছু পরিবেশ তৈরি করা হয় যে আপনি ক্যাশই পাবেন না, নোট ছাপানো বন্ধ করে দিল, ক্যাশলেস সোসাইটি করার জন্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেল অনলাইনেই করতে হবে, অফলাইন বন্ধ করে দিল, বিভিন্ন ক্ষেত্রে জানেন এখন আর অফলাইনে হয় না। তো সামান্য আপনি মিটারের শিফটিংয়ের অ্যাপ্লিকেশন করতে যান, যে আপনি ইলেকট্রিসিটি মিটারটা অন্য জায়গায় করবেন, তাকে আপনাকে বলবে অনলাইন দেখিয়ে দিতে দেবে, তাই তো? তো এটা কেন? এটাই তখন বুঝতে হবে একটা এজেন্ডা আছে, মানে এটা আপনার মানে সবার ভালো, যে যেমন সুবিধে ব্যবহার করবে তার জন্য নয়, ওটা চাপিয়ে দেওয়ার জন্য। ভ্যাকসিনটাও তাই, তাই তো? আমাদের কি সমস্যা ছিল যদি চাপিয়ে না দিত?
যদি এই করোনা কালে সেটা আমরা দেখতে পেলাম, নিল যারা না নিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আমরা অ্যালার্ট করতে পারতাম, কিন্তু এরকম ভাবে একটা লড়াই আন্দোলন এত সময় দিয়ে আমাদের করতে হতো না, কারণ সেখানে তো অপশন থাকতো। কিন্তু আমরা যখন দেখছি যে বাচ্চাদের ভ্যাকসিন না দিলে বাড়িতে সিওমএইচ চলে যাচ্ছে, বিডিও চলে যাচ্ছে, স্বাস্থ্যকর্মী পদাধিকারীরা চলে যাচ্ছে, চাপ দিচ্ছে, তখন তো আমাদের ভাবতে হবেই। অর্থাৎ যে কোনো কিছু যখনই চাপিয়ে দেবে, প্রমোট করা হবে, মগজ ধোলাই করা হবে এবং বিরুদ্ধ মতকে দাবিয়ে দেওয়া হবে বিভিন্ন কায়দায়, তখনই সেটা ভালো হতে পারে না, তখনই সেটা বিপজ্জনক। তখনই বুঝতে হবে দে হ্যাভ ভেস্টেড ইন্টারেস্টস, তাদের একটা কায়েমি স্বার্থ আছে। তো এআই এর ক্ষেত্রেও তাই হচ্ছে। এআইকে কোনো মানুষ চেয়েছে যে আমাকে একটা করে এআই ডক্টর দিন, যে চন্দ্রবাবু নাইডু বলেছে? চেয়েছে? না, চায়নি, কোনো মানুষই চায়নি। কিন্তু ওই যে করা হবে। কোনো মানুষ কি বাধ্য? কেউ কি স্বেচ্ছায় আধার কার্ড করতে চেয়েছিল? চায়নি, বাধ্য করা হয়েছিল আধার কার্ড করতেই হবে, তাই না? ডিজিটাল আইডি এসআইআর এর নাম করে কেউ স্বেচ্ছায় করতে চেয়েছিল? কত রকম চাপ হইল। তো সবসময় চাপ দেওয়া হচ্ছে, একটা স্বেচ্ছার কোনো ব্যাপার নেই। এটা ভ্যাকসিনই হোক, ডিজিটাল আইডি হোক, অনলাইন প্রমোশন হোক, বাধ্য করা হচ্ছে। ওই যে লকডাউনে সবকিছু বন্ধ করে দিয়ে অনলাইন কেনাকাটা বাড়ানো হলো, মল বাড়ানো হচ্ছে, স্কুল প্রাইভেট বেসরকারীকরণ শিক্ষার স্বাস্থ্যের করা হচ্ছে জোর কদমে। সরকারি হাসপাতালের তো আর কি বলবো, সেখানে এখনো খবরের কাগজে দেখতে পাবেন বেসরকারি হাসপাতালের কোনো রকম মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়ায় কোনো দুর্নীতি বা কোনো কিছু শুনবেন না। বেসরকারি স্কুলের ক্ষেত্রেও শুনবেন না। যা হচ্ছে খারাপ সব সরকারি ক্ষেত্রেই হচ্ছে, কারণ সরকারি ক্ষেত্রে যারা বসে আছে বড় বড় হাসপাতালের মাথার উপরে, তারা নিজেরা নার্সিংহোম খুলে বসেছে, সেটা কি জানেন? হাসপাতালের বড় বড় ডাক্তার যারা এসব ভেতরে ঘটাচ্ছে এবং মিডিয়াকে বলছে, প্রচার করছে, তারা বড় বড় নার্সিংহোমের সঙ্গে যুক্ত, সেটা জানেন? বাইরে মনে হচ্ছে সরকারি, ডিনই বলুন আর প্রিন্সিপালই বলুন, তারা বড় বড় সব ফার্মা কোম্পানির দালাল। তাদেরকে সরকারি হাসপাতালের মাথায় বসিয়ে দিয়ে মিডিয়াবাজি করা হচ্ছে, প্লাস ভেতর থেকে পিপিপি মডেল অ্যাপ্লাই করা হচ্ছে। জনগণকে যতটুকু বেঁচে পড়তে আছে, জনগণকে বাধ্য করছে বেসরকারির দিকে যেতে। চিকিৎসা ছাড়া যেন কিছু চলেই না, মানে চিকিৎসা খুব জরুরি। তাহলে দেখুন, মানুষের স্বাস্থ্য এতটা কি করে খারাপ হলো যে চন্দ্রবাবু নাইডু, এবং এটা সমস্ত রাজ্যেই হবে আস্তে আস্তে, একেবারে তো হবে না। বিল গেটস সেখানে গেছেন, যে বিল গেটস অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে এটা নিয়ে তথ্য রয়েছে, রীতিমতো ভিডিও করেছে, বলেছি, কতবার বলেছি, ট্রাইবাল কিশোরীদেরকে বাবা মার অনুমতি না দিয়ে, কোনো কিছু না জানিয়ে, কনসেন্ট না নিয়ে, কোনো ক্ষেত্রে শুধু টিপসই নিয়ে প্রিন্সিপাল সেসব ট্রাইবাল হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট বা স্কুলের প্রিন্সিপালদের পয়সা করি খাইয়ে দিয়ে, এই তো এবার ডাক্তারদের সময় চলে এলো, মাঝারি গোত্রের যারা আছেন চলে এলো। দেখতে পাবেন মধ্যবিত্তের বিনাশ কাকে বলে। যা হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু আমাদের এই ঝড় থেকে আমরা কেউ যতটুকু সম্ভব, প্রক্রিয়া তো চেঞ্জ করতে পারবো না, উই ক্যানট চেঞ্জ দ্য প্রসেস। আমরা স্বাস্থ্যটাকে অন্তত বাঁচাতে পারবো, ওই কারণেই আর্টিকেল 21টা রয়েছে। তো ওটা যতক্ষণ আছে আমরা তো এইভাবে লড়াই করতেই পারি, বেআইনি নয়, রীতিমতো আইনসম্মত লড়াই করতে পারি। ওটাই আমরা করছি এখন, বাকি কিছু করা যাবে না, সম্ভবই না। সেই আন্দোলন, সেই জনজাগরণ আমাদের দেশে নেই। তো তাহলে আমার বক্তব্য যে ছোটবেলা থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই 1970-80 দশক থেকে। প্রথমে পোলিও দেওয়া হতো, খাওয়ানো হতো, এখন তো খাওয়ানোই হয়। সেখান থেকে বাড়তে সবার আগে তো চিকেন পক্স জানেন নিশ্চয়ই, গুটি বসন্ত, ভ্যারিওলা, স্মল পক্স, ওটাই আগে।
আমাদের দেশে বলতে গেলে। তারপরে আস্তে আস্তে সেই পোলিও হলো, হতে 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 এখন 18 বছর পর্যন্ত 24-25 খানা ভ্যাকসিন। বেশ, তো এত এত ভ্যাকসিন গোঁজার পরেও 2026-এ এসে মাথা পিছু এআই ডাক্তার লাগছে কেন? হেলথ মনিটরিং করার জন্য নাকি উনি বলেছেন অ্যাম্বিশিয়াস প্ল্যান। আমি খবরটা আজকে ফেসবুকে রেখেছি। উনি বলেছেন যে উনি পার হেড একটা করে এআই, মানে কাস্টমাইজড এআই ডক্টর, বুঝলেন তো? আপনার নাম জানবে, আপনাকে সম্বোধন করবে হ্যালো ম্যাম, স্যার, এবার আপনি উপসর্গ বলবেন, ছবি তুলে পাঠাবেন, অ্যানালাইজ করবে, চামড়ায় কিছু হলে, স্কিনে হলে ছবি তুলে পাঠাবেন। তারপরে ওষুধটা কি এআই বিক্রি করবে? না না, ওষুধটা ফার্মা কোম্পানি বিক্রি করবে, মুনাফা। তাহলে মাঝখান থেকে কি হবে? আসছে ওই যে বহু আগেই বলেছি, যারা করোনা কালে প্রচুর কামিয়ে নিয়েছিল প্যানিকবাজি করে, টপ লেভেলে সবাই, কেউ তো আর ভ্যাকসিন নেয়নি, কিন্তু মাঝারি লেভেলে বহু চিকিৎসক স্টাডি না করে, গবেষণা না করে, পড়াশোনা না করে আমাদের মতো লোককে পাগল উন্মাদ বলে প্রচুর কামিয়েছেন। মোবাইল স্ক্রিনে রোগী দেখেছেন, বা 50 মিটার, 20 মিটার, 10 মিটার দূরে বসে রোগী দেখেছেন, প্রেসক্রিপশনে ঢিল বেঁধে ছুঁড়ে দিয়েছেন। তো তাদের এবার সময় চলে এলো। তো এটাকে আমি খারাপ বলবো কেন বলুন দেখি? আমি খারাপ বলি না, আমি এটা প্রসেস বলি। ভালোও বলি না, খারাপও বলি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস। সভ্যতা এভাবেই এগোচ্ছে। একটা ঝড়, সাইক্লোন এখন চলছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা ঝড় হয়েছিল, তাতে একটা রিসেট হলো। এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ, ডিজিটাল, ভ্যাকসিন, এই সমস্ত কিছু মিলিয়ে তো তো ঝড়। তাতে আমরা যতটা সম্ভব নিজেদেরকে যারা বুঝতে পারবো আমরা প্রোটেক্ট করতে পারবো, এইটুকুই। কিন্তু এটা তো হওয়ারই কথা ছিল, কারণ ওরা তো রিসেট করতেই হবে, চাহিদা তৈরি করতে হবে। চাহিদা তৈরি না করলেও তো ওদের জায়নিস্ট অর্থনীতি চলবে না। কারণ পুঁজিবাদী সভ্যতা, জায়নিস্ট পুঁজিবাদী সভ্যতা চাহিদা ডিম্যান্ডের ওপর নির্ভর করে, জানেন তো? সাপ্লাই ডিম্যান্ড, সাপ্লাই ডিম্যান্ড। তো ডিম্যান্ড তৈরি করতে হবে, আর ডিম্যান্ড তৈরি করতে গেলে পুরনো বিষয়গুলোকে ভেঙে, স্ট্রাকচারগুলোকে ভেঙে, সিস্টেমগুলোকে ভেঙে নতুন সিস্টেম তৈরি করতে হবে, রিসেট করতে হবে। সর্বক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, গণপরিবহনের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, শপিংয়ের ক্ষেত্রে, সব ক্ষেত্রে রিসেট করতে হবে। এবং রিসেটের একটাই উদ্দেশ্য, মুনাফাকে আরো বেশি করে বাড়ানো এবং কন্ট্রোলকে আরো বেশি করে বাড়ানো, সেটাই হচ্ছে। তাহলে এবার এআই ডাক্তার কি করবেন? এভাবে ওরা একটা প্যাকেজ করবে, আপনাকে অবশ্যই একটা পয়সা দিতে হবে, এবং এরা খেটে খাওয়া গরিব মানুষ, এতে বুঝতেই পাচ্ছেন, সেখানে তারা এআই ডক্টরের খপ্পরে পড়বে, ব্যাপারটা এরকম নয়। মধ্যবিত্ত শ্রেণী, মূলত উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। টপ লেভেলে বিল গেটসদের দরকার নেই, ওরা ওসব জানে। উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণী যারা টিকে থাকবে, এখনো টিকে আছেন তো অনেকে, কিন্তু ধুকে ধুকে টিকে আছেন। কারো পায়ে ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো হাঁটু অপারেশন, কারো নি সার্জারি, কারো ফুসফুসে মুখ সংক্রমণ, কারো কিডনি, কারো কেউ কোমায়, বিভিন্ন রকমভাবে সব বেঁচে আছেন। আর যারা এখনো ঠিকঠাক আছেন, আগামী এখনো অপেক্ষায় আছে তাদের জন্য, যদি না প্রাকৃতিক পন্থায় ফেরেন। তো তাহলে কি হলো? এত এত ভ্যাকসিন গুঁজেও ছোটবেলা থেকে 18 বছর পর্যন্ত 2 ডজন ভ্যাকসিন গোঁজার পরেও কেন মানুষের হেলথ ঠিক হচ্ছে না? প্রশ্ন করেন না? এই প্রশ্নটাই তো কেউ করে না, কেন ঠিক হচ্ছে না? আগে না হয় ঠিক আছে, যারা বলে না আগে লোকে কত লোক মারা গেছে, এইসব ভালো ছিল না, কলেরায় মরতো, এই মরতো, এখন বেশ ভালো কথা। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 18 বছর পর্যন্ত 25 খানা ভ্যাকসিন, কোনো রোগ বাদ নেই, হ্যাঁ, তো দিয়ে কেন তাহলে আবার হেলথ মনিটর করতে হচ্ছে? পার হেড একটা করে এআই লাগছে কেন? অর্থাৎ অসুস্থ হয়েছে মানুষ এখন, ওরা জানে। যারা যারা অসুস্থ ছিল,
করোনা ভ্যাকসিন গুঁজে দিয়ে, কারণ আগে তো গ্রামে গঞ্জে বহু মানুষ ভ্যাকসিন নেয়নি, আর আশাকর্মী এই স্বাস্থ্য যেটা পরিষেবা, যেটা আমাদের দেশে তো 2005 থেকে শুরু হয়েছে এবং সেটা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে সময় লেগেছে, তাই তো? নেটওয়ার্কটা ছড়িয়ে পড়তে যে আশাকর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে, আগামীতে আরো বাড়বে, ভাতা আর বাড়িয়ে দেওয়া হলো। এটা কি প্রথম থেকে এত সংখ্যায় আশাকর্মী ছিলেন? তাহলে সেই সময় যারা গ্রামে গঞ্জে জন্মেছে ভ্যাকসিন নেয়নি, বেশিরভাগই তখনও ভ্যাকসিন নেয়নি, শিশু ভ্যাকসিন নেয়নি, নেটওয়ার্কই ছিল না। তাহলে তাঁরা সুস্থ ছিলেন, কিন্তু এত সুস্থ লোককে দিনে তো সিস্টেম চলে না, ফার্মা কোম্পানি চলে না, ব্যবসা চলে না, চাহিদা তৈরি করতে হবে। আর তাই করোনা ভ্যাকসিনটা দিয়ে সবার শরীরেই একটা পোটেনশিয়াল ডিজিজ তৈরি করার একটা কার্যক্রম ওরা করে নিয়েছে, যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে, আমি তো বলি ক্রিয়া, আগামীতে বিভিন্ন অসুখের নামে চালিয়ে দেওয়া যাবে। ডেঙ্গু বলে চালানো যাবে, বার্ড ফ্লু বলে চালানো যাবে, নিপা বলে চালানো যাবে, আর কিছু না হলেও মিডিয়া দিয়ে চালানো যাবে। এটা ওদের কর্মসূচি তো, বেশ। তাহলে এই কারণেই মানুষকে অসুস্থ করা হয়েছে এবং মানুষ সবসময় ভয়ে আছে, হাইপোকন্ড্রিয়া যাকে বলা হয়, প্যানিক তৈরি করা হয়েছে, ফিয়ার সাইকোসিস, যার মাধ্যমে মানুষকে ভাবানোই হচ্ছে সবসময় যে এই বুঝি আপনি অসুস্থ হলেন, এই বুঝি আপনি অসুস্থ হলেন, এটা চেক করুন, সেটা চেক করুন, হ্যাঁ, লিপিড প্রোফাইল চেক করুন, ব্লাড প্রেশার চেক করুন, ব্লাড সুগার টেস্ট চেক করুন, এই করুন সেই করুন, মানে সবসময় ভয়ে। কারণ তবেই তো চাহিদা বাড়বে, তবেই তো এত নার্সিং হোমের খরচ, ফার্মা কোম্পানির ইনভেস্টমেন্ট, ভ্যাকসিন ইনভেস্টমেন্ট, ড্রাগ ইনভেস্টমেন্ট, ফ্লু ভ্যাকসিন, ডেঙ্গু ভ্যাকসিন, এত ভ্যাকসিন, তবেই তো বিক্রি হবে, তবেই তো ব্যবসাটা বাড়বে। সবসময় মানুষকে হেলথ মনিটরিং করতে হবে। এই যে স্মার্ট ওয়াচ, কেন স্মার্ট ওয়াচে সুগার প্রেশার, এবার সবসময় কি হবে আপনার দেখা গেল হঠাৎ করে শরীরের কিন্তু অনেক অ্যাডজাস্টমেন্ট হয়, জানেন তো, প্রেশারেরও অ্যাডজাস্টমেন্ট হয়, শরীর ঠিক মানিয়ে নেয়। প্রেশারের কনসেপ্টটা ওরা যেটা তৈরি করেছে ওটা কৃত্রিম, ওটা প্রাকৃতিক নয়। আমি দায়িত্ব নিয়ে বলি যে এটা হলে এই তোকে 130 করেছে, বয়স্ক হলে 130, আর ওদিকে মনে হয় 180, যাই হোক এরকম করেছে। আর নর্মালি সরি, হ্যাঁ, 80, 120, 120 থেকে 130 হতে পারে, এরকম ওরা বলছে আর কি। যাই হোক, তো এই যে ডেফিনেশনগুলো কারা তৈরি করেছে? প্রকৃতি। এরকম বহু মানুষ আছেন, আমি নিজে গিয়ে দেখেছি গ্রামে গঞ্জে একটা সময়, তারা জানি না তাদের প্রেশার কি, তারা দিব্যি সুস্থ আছেন। যেই তারা জেনে গেলেন একবার, এবং শরীর অ্যাডজাস্ট করে নেয়। আপনার প্রেশারের ক্ষেত্রেও দেখবেন, সুগার প্রেশার, আপনি যদি প্রাকৃতিক পন্থায় থাকেন শরীর অ্যাডজাস্ট করে নেয়। আপনার যদি ওষুধ খাওয়া শুরু করেন তো গেল, শেষ। আমার বয়সী যতজন আছেন, আমার বয়সী মানুষ, কেউ কেউ তো চলেই গেছেন আমার বন্ধু বান্ধবের মধ্যে, দেখা হয় কারোর সাথে, বইমেলায় দেখা হয়, আসেন, প্রেশার সুগার সবারই একেবারে নিত্যসঙ্গী হয়ে গেছে। কি করে হলো? ওই টেস্ট করে হলো, টেস্ট করলো, ব্যাস। আর আপনি কি বললেন? হ্যাঁ আপনার বেড়েছে বাবা, ওষুধটা শুরু করুন, ব্যাস। ওষুধটা যেই মাত্র আপনি শুরু করলেন, ওরা বলবে না যে একটু ব্যায়াম করুন, এই খাবারটা খান, সেটা করুন, এক্সারসাইজ করুন, সাঁতার কাটুন, বা যাই করুন, সেটা বলবে না, ওষুধটা খান, তাই তো, ব্যাস হয়ে গেল। আর একবার যখন আপনি ওষুধটা ধরে নিলেন এবং এটা দীর্ঘকাল হয়ে গেল, তখন শরীর হ্যাবিচুয়েটেড হয়ে গেল। আপনার সিস্টেমকে হ্যাবিচুয়েটেড করে দেওয়া হলো, তখন আর ওটা ছাড়তে গেলে সাধনা করতে হবে, সাধনা, টুক করে ছাড়া যাবে না। এটাই ওরা চায়, তাই তো। এই যে আপনি অধমকে দেখছেন, অধম কোনোদিন সুগার মাপায়নি, তো কি হলো তাতে? কোনোদিন তো সুগার আমি মাপাইনি, সত্যি তাই, কোনোদিনই মাপাইনি, কিচ্ছু করিনি। হ্যাঁ, একবার প্রেশার মাপানো হয়েছিল, মনে আছে, আমি নিজে করিনি, ওই কিছু শুভাকাঙ্ক্ষী, করোনার বহু আগে, ইউরোপে তখনও যায়নি,
15 16 ওরকম সময়, মানে 10 বছর তো হয়েই গেল, আরও আগে 2012-13 এরকম সময় আমার কিছু ছাত্র, তখন 40 পেরিয়ে গেছে এরকম তো সময় আর কি, স্যার আপনি সুগার প্রেশার মাপেন না? আমি বললাম, না তো কোনোদিন মাপিনি ভাই। তো বেশ, না স্যার মাপা উচিত একবার। তো তারা বললো যে না, আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসে, কারণ তার পাশে যেখানে আমি পড়াতাম, মদনপুর বলে একটি জায়গায়, তার পাশেই একটা ফার্মেসি আছে, মেডিকেল ফার্মেসি। তো স্বাভাবিক, দ্বারের কাছেই, পয়সাও লাগবে না। তো সেখানে মাপানো হলো। মাপানোর পরে তো তার বিশ্বাস হলো না, মানে যিনি মাপালেন, যে ছাত্র আর কি, যিনি মাপলেন তারও কেমন একটা লাগলো। যাই হোক, আমার কিছু বলা হলো না, আমি ওদিকে তাকাই নি। তারপরে কিছু পড়ার পরে একটু ছেলে বললো, স্যার আরেকটা জায়গায় চলুন। আমি চলো, আরেক জায়গায় নিয়ে গেল, ওখানেও মাপা হলো। তো তাও নাকি খুশি হয়নি তারা, মানে ঠিক মেশিনে নাকি গড়বড় আছে কি সব জানি না ভাই। তা আমি বললাম, আমার তো সময়ও কাটছে, তখন কাজও ছিল না, একটু ঘোরাও হচ্ছে এলাকাটা, তো আরেক জায়গায় নিয়ে গেল। সেখানেও যখন হলো না, মানে খুশি হলে বলে, ব্যাপারটা কি হচ্ছে বলো তো? বলো, না স্যার আপনাকে 80 120 বলছে, মানে এই বয়সে, মানে সেটাই আমাদের বিশ্বাস হচ্ছে না। তো তো এখন দেখছি সত্যিই তাই, সত্যিই তাই। তো 40 পেরিয়ে গেছে, 40-এ তখন তো এরকম হওয়ার কথা নয় একটু, তাই আমরা বলো, আচ্ছা আচ্ছা, বলো ঠিক আছে, তাহলে চিন্তার ব্যাপার নেই তো? না স্যার, কোনো ব্যাপার নেই। বেশ, এই হলো আমার প্রেশার মাপানোর গল্প। 10 বছর তো হয়েই গেছে, বেশি হবে। তারপরে তো আমি কোনোদিন প্রেশার মাপাই না, সুগার মাপাই না। কেন? কুত্তা বেড়াল কুকুর মাপে, প্রেশার মাপে কুকুর বেড়াল, আমি কুকুর বেড়াল। ওই যে আপনাদের ভয় ধরানো, ওই যে যারা ভৌ নিয়েছেন, তাদের করোনা ভ্যাকসিন, তাদের তো আর কিছু করার নেই, প্রাকৃতিক পন্থায় না এলে সবসময় দেখবেন ভয় দেখান, এই প্রেশারটা মাপুন, প্রেশারটা মাপুন, এইটা না হলে কখন ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, কখন হার্ট অ্যাটাক হয়ে যাবে, কখন স্ট্রোক হয়ে যাবে, সুগারটা মাপুন, কখন ডায়াবেটিক স্ট্রোক হয়ে যাবে। শরীরটাকে পুরো হাইজ্যাক করে নিয়েছে ওরা, শরীরটাকে পুরো হাইজ্যাক করে নিয়েছে, যেটা বারবার করে। আমি ওই জন্য বললেন না যে চিকিৎসক যারা পুরোধা, যারা শুরু করেছেন, যে কোনো সিস্টেম, যে কোনো মেডিসিন সিস্টেম, যে কোনো মেডিসিন সিস্টেম, বি ইট মডার্ন মেডিসিন or homeopathy or Ayurvedic, whatever, প্রতিটি সাবজেক্টই, প্রতিটি শাস্ত্রই হোলিস্টিক হিসেবে শুরু হয়েছিল, এবং প্রত্যেক ক্ষেত্রেই বলা হয়েছিল ওষুধ খাওয়ার দরকার নেই, খাদ্য। উইলিয়াম মসলারও বলেছেন, আমি গ্রিগরি রাসপুটিনে উইলিয়াম মসলারের বাণী, আমি বাণীই বলবো, উইলিয়াম মসলারের বাণী উদ্ধৃত করে তুলে দিয়েছি। উইলিয়াম মসলার কি বলেছিলেন, হিপোক্রেটিস কি বলেছিলেন, চিকিৎসা বিদ্যার আদি গুরু হিপোক্রেটিস, যার নামে ওথ নেয় এখনকার ডাক্তারেরা, ফার্মা কোম্পানির ডাক্তারেরা, তিনি কি বলেছিলেন, এসবই উদ্ধৃতির মতো করে বাণী হিসেবে তুলে দিয়েছি। তারা যা বলেছিলেন, তাদের জীবদ্দশায়, তাদের লেখালেখি বা তাদের সাবজেক্টে, তাদের বিষয়ে প্রামাণ্য তথ্য হিসেবে তুলে দিয়েছি। তো কেন দিয়েছি? যাতে আপনারা বইটা পড়েন, পড়ে উপলব্ধি করেন যে হিপোক্রেটিস কি বলেছেন, যার নামে এখন ফার্মা কোম্পানির ডাক্তাররা শপথ নেন। উইলিয়াম মসলার কি বলেছেন, কানাডিয়ান চিকিৎসক, যাকে আধুনিক পিতা বলা হয় মডার্ন মেডিসিনের, তিনি কি বলেছেন? তো এগুলো পড়লে কি কখনো মনে হবে যে এই চিকিৎসাবিদ্যা, যাদের নাম ভাঙিয়ে খাচ্ছে মডার্ন মেডিসিন, হিপোক্রেটিস, অসলার, এরা যা বলেছিলেন, যারা পিতা, তো পড়লে কিন্তু মনে হবে না যে চিকিৎসাবিদ্যাটা আসলে এইরকম। ওরা পুরোটাই হাইজ্যাক করে, ওদেরকে ভুলিয়ে, পায়ের তলায় চেপে, পদদলিত করে
ওরা নিজেদের মতো করে বিজ্ঞান বানিয়ে নিয়েছে। তো সে সর্বক্ষেত্রে, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন থেকে, যেমন অর্থনীতির ক্ষেত্রে, তেমন বিশ্ব উষ্ণায়ন, পরিবেশের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো সবই ওরা বানিয়েছে। এটা পলিসি ক্রিয়েট করেছে ওরা কন্ট্রোল টুল হিসেবে। তাহলে আমি কি করে বলি বলুন তো? গালাগাল দিই কি করে? দিই না, কারণ হাইজ্যাক হয়ে গেছে। হোমিওপ্যাথিও দেখবেন এখন আর সেই হোমিওপ্যাথি নেই, হাইজ্যাক হয়ে গেছে। অনেক চিকিৎসক নিজেরাই লাভের জন্য, মুনাফার জন্য হোমিওপ্যাথির নামে বিভিন্ন রকমের ওষুধপত্র দিয়ে থাকেন। ব্যতিক্রম কেউ কেউ আছেন, তাই তো? তাহলে লোভ যেখানে চলে আসে, আর এই লোভটাকেই তো ওরা হাতিয়ার করে মুনাফাবাজির ছক করে এবং মানুষকে হাইজ্যাক করে, তাই তো? লোভ, সভ্যতার প্রাণভোমরা হলো লোভ, লাভ নয়। লাভ কথাটার মধ্যে তবু একটা শালীনতা আছে, একটা সীমারেখা আছে। প্রফিট, আপনি একটা পরিষেবা দিয়ে তো কিছু আপনার জন্য রাখতেই পারেন না, সেটা তো শালীনতা, সেটা সানন্দে মেনে নেওয়া উচিত, তাই নয় কি? একটা মানুষ, পুকুর ধার থেকে একটি মহিলা কলমি শাক কিনে বাজারে বিক্রি করতে এনেছে। তার কি দাম আছে বলুন দেখি? সে তো অমূল্য। এটা নয়, ছেড়ে দিন। এবার গ্রামেগঞ্জ থেকে 10 টাকা আটির কলমি শাক কিনে শহরে বহন করে একজন গরিব মানুষ ভ্যানে করে বহন করে বিক্রি করতে এসেছে। সে কি 10 টাকা করেই বিক্রি করবে? করবে না, 15 টাকা করে করবে হয়তো, তাই তো? কিছু তো করবে। সেটা তো প্রফিট, সেটা শালীনতা, সেটা লাভ। কিন্তু লোভ, সেটা অশালীন, যার কোনো গণ্ডি নেই, যার কোনো সীমারেখা নেই। কারণ সে কলমি শাকটা যখন আপনাকে বিক্রি করছে, সেটা আপনার দরকার, আপনি খান, আপনার খাদ্য, আপনার খাদ্য। এটা মাছ হোক, মাংস হোক, আপনি যখন কিনছেন, জামা হোক, কাপড় হোক, সেটা আপনার দরকার, জরুরি। আপনি না খেলে বাঁচবেন না, খাবেন, খাদ্য ওটা দরকার, ঠিক আছে? কিন্তু আপনার দরকার নেই, সিম্পলি কিছু মানুষের লোভ আছে বলে কৃত্রিম দরকার তৈরি করে আপনাকে বিপদে ফেলে ইনকামের জন্য প্যানিকবাজি করে সরকারকে দিয়ে ভ্যাকসিন কিনিয়ে আপনাকে গুঁজে দিয়ে অসুস্থ করার যে কার্যক্রম, সেটা কি লাভ না লোভ? ওটা লোভ। তাই করোনা ভ্যাকসিনের কোনো দরকারই ছিল না, করোনার অস্তিত্বই ছিল না আসলে বুঝতে গেলে। ওটা কোনো প্যান্ডেমিক, ওটা আমরা যারা নিইনি, হাজার হাজার মানুষ আমারই প্রোফাইলে বা আমারই পরিচিত আছেন, তারা কেউ করোনায় মরিনি, এটাই উত্তর। তো তাহলে ওটা কি? ওটা লোভ। কারণ ওটা মিডিয়াকে দিয়ে প্যানিকবাজি তৈরি করে রিসেটের জন্য আপনার প্রয়োজন নেই, কিন্তু আপনার মাথায় এমন করে করোনার ভয়টা ঢুকিয়ে দেওয়া হলো। মিডিয়া ছাড়া এটা সম্ভব ছিল না, মিডিয়া ওরাই বানিয়েছে। তো আপনি লাইনে দাঁড়িয়ে পড়লেন, ভয়ে 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 আবার কেউ আত্মহত্যা করলেন আমার করোনা হয়েছে ভেবে। কি? এটাই হলো মানুষের ব্যাপারটা, ফিয়ার সাইকোসিস। আমি বিশ্বাস করি না যে মানুষ থিঙ্কিং অ্যানিমাল, আমি মনে করি না। ব্যতিক্রম, কেউ কেউ ভাবে, যেমন বলে কেউ কেউ কবি, সেরকম কেউ কেউ ভাবে, সেটা ওরাও জানে। গরু ছাগলের সঙ্গে মানুষের কোনো বিভেদ, কোনো ফারাক আছে না, নেই বলে, আছে বলে আমি মনে করি না। ফ্রিডরিখ নিটসে বহু আগেই উপলব্ধি করেছেন। দরকার নেই, ফ্রিডরিখ নিটসেরও দরকার নেই, এটা নিজের পর্যবেক্ষণের ফসল। বর্তমানে আরো বেশি করে এটা সত্যি প্রমাণিত হচ্ছে। গরু ছাগলের 4টে পা, মানুষের 2টো পা, বেসিক্যালি আর কিছু নেই। তাও ওরা প্রকৃতির অনেক কাছাকাছি আছে। তাই মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ প্রাণী বলে মনে করি না। কাকে করি? হ্যাঁ, যারা টপ লেভেলে আছেন, যারা কন্ট্রোল করছেন মহাকালের লীলায়,
তারা তো নিঃসন্দেহে বুদ্ধিমান প্রাণী, তারা ঘটনাচক্রে মানুষ এই পর্যন্তই। কিন্তু যারা আশপাশে, যাদেরকে আমরা দেখতে পাই তথাকথিত শিক্ষিত ভদ্রলোক, তাদের তুলনায় গরু ছাগল অনেক বেশি বুদ্ধি ধরে বলে আমার মনে হয়। তাদেরকে যা খুশি খাওয়ানো যায় না। কুকুরকে বিস্কুট খাওয়াতে দেখুন শুকে নেবে, ও সব বিস্কুট কুকুর খায় না, কিন্তু মানুষ খায়। যদি মিডিয়া তাকে বোঝায়, মগজ ধোলাই করে, মানুষ সব কিছু খায়, আক্ষরিক অর্থেই সর্বভুক। তো যাই হোক, তাহলে যেটা দাঁড়ালো যে বিপদটা কোথায়? বিপদ হচ্ছে এখানেই যে এআই ডাক্তার যখন পার হেড আনা হবে, মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রেই তারা এটা প্রয়োগ করবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা হবে যে স্মার্ট ওয়াচ যেমন মানুষকে আরো বেশি অসুস্থ করে দিয়েছে, মানে যারা বুদ্ধিমান তাদের কথা বাদ দিন, তারা এমনি স্মার্ট ওয়াচটা দেখানোর জন্য ব্যবহার করে হয়তো, ব্যাস এই পর্যন্তই, শো অফ। কিন্তু যারা বিশ্বাস করে তাদের কিন্তু ইতিমধ্যেই সর্বনাশ শুরু হয়ে গেছে। অক্সিমিটারের গল্পটা মনে আছে তো? আচ্ছা, গেল। আর কি, এইবার এআই ডাক্তার যখন ওরা ইস্যু করবে, সরকারকে দিয়ে ওরা খরচ করাবে আর কি, যেমন করোনাকে দিয়ে করিয়েছে। আদানি এআই হাব করে ফেলেছে, জানেন নিশ্চয়ই, $15 বিলিয়ন খরচা করেছে, আরো বেশি হবে। তো এবার কি হবে, প্রতিটি মানুষের প্রোফাইল ওদের কাছে আছে, ডিজিটাল আইডি হয়ে গেছে। তো এবার সেই অনুসারে আপনার নাম, ঠিকানা থেকে শুরু করে এগুলোকে কালেক্ট করে, এআই তো রয়েছেই, করে আপনার চেহারা থেকে শুরু করে আপনার জন্মগোষ্ঠী এবং সমস্ত কিছু সার্টিফিকেট, আপনাকে কি কি শরীর খারাপ হয়েছে তার প্রেসক্রিপশন থেকে শুরু করে সমস্ত কিছু আপলোড করতে হবে। তখন কি হয়ে যাবে? সে আপনার পার্সোনাল কাস্টমাইজড এআই ডক্টর হয়ে গেল। কারণ সে আপনার হেলথ হিস্ট্রি জানবে, প্রিভিয়াস হিস্ট্রি জানবে, আপনার কি কি সমস্যা আছে সেগুলোও আপনি আপলোড করে দিচ্ছেন, প্রেসক্রিপশন আপলোড করছেন থেকে শুরু করে বর্তমানে যে লিপিড প্রোফাইল আপনার আছে, প্রেশার, সুগার থেকে শুরু করে সমস্ত কিছুই তো আপনি টেস্ট করবেন। এআই ডক্টরকে করতে ফিট করাতে গেলে আপনাকে টেস্ট করতেই হবে। তাহলে ওদের কি টেস্টের কি হলো? দারুণ একটা উপার্জন হতে থাকবে। এবার এআই ডাক্তার আপনাকে যখনই আপনি একটা কথা বলবেন, তখন কি হবে, তখন একটা সমস্যা আরেকবার টেস্ট করতে বলবে, কারণ ওটা তো পুরনো, 1 মাস আগেকার টেস্ট বলে করেছেন, 2 মাস আগের টেস্ট করেছেন। এবার এআই ডাক্তার বলবে, পরামর্শ দেবে যে আপনি আবার অমুকটা টেস্ট করান। অর্থাৎ ওদের যে মেকানিজম, উপার্জনের মেকানিজম, মুনাফাবাজি চলতেই থাকবে। কারণ এত এত ভ্যাকসিন গুঁজেও যখন হেলথ মনিটর করতে হয়, তারপরেও যখন মানুষ বোঝেন না, তখন তো আমাদের মতো কতিপয় বাদ দিয়ে ওদের স্বর্গরাজ্য বলতে গেলে এটা গেল। আর কি হবে? এবার ওষুধ চলবে, টেস্ট চলবে, আর আপনি সবসময় তটস্থ থাকবেন। কারো কারো আবার নেশাও হয়ে যাবে সামান্য, এটা দরকার নেই, সামান্য শরীরে একটা ফুসকুড়ি হয়েছে বা কিছু হয়েছে, আমরা ইগনোর করতে হয়। ছোটখাটো শারীরিক অনেক সিমটমকে ইগনোর করতে হয়, ওগুলো ভাবতে নেই, শরীরকে সময় দিতে হয়। যেভাবেই আমি বেঁচে আছি, তাই তো। তো সেগুলো আপনি কি করবেন? একটুখানি সামান্য জ্বর হয়েছে, এআই ডাক্তারকে বললেন। আপনার ফুসকুড়ি হয়েছে, আপনার পয়সা আছে, অসুবিধা কি? ওরা তো চায় আপনাকে বাঁচিয়ে রাখুন, বাঁচিয়ে রেখে ধুকে 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 মারবে। বেঁচে থাকুন, কিন্তু ওদের চাহিদা তৈরি হোক, আর আপনি সেটা ওরা সাপ্লাই দিতে থাকবে। তো এটা হবে। আচ্ছা, আর কি? যারা রক্ত মাংসের ডাক্তার তাদের কি হবে? টপ লেভেলের কুণাল সরকার বাবু, ওদের কিছু হবে না? ওরা তো টপে বসে আছেন, ওরা তো বিজনেসম্যান, এন্টারপ্রেনার। ওরা কি চিকিৎসক? এদেরকে আমি চিকিৎসক বলেন? আমি বলি এরা তো এন্টারপ্রেনার। সময় টময় পেলে একটু চিকিৎসা করেন, বাকি তো সব সেমিনারে ঘুরে বেড়ান আর ইনভেস্টমেন্ট প্ল্যান খোঁজেন। কোন জায়গায় রিসোর্টও করে, এদের রিসোর্টও আছে অনেকে। কোন জায়গায় সুপার ফ্যাসিলিটি চলবে, কার জায়গা দখল করা যাবে, কোথায় কি করা যাবে, এগুলো ওরা দেখতে থাকেন। কোথায় নতুন প্লট পাওয়া যায়। তো ওরা এন্টারপ্রেনার, ওদের কিছু হবে না, ওরা চলে গেছেন সেই লেভেলে, ওরা ভৌ নেন না। আচ্ছা,
বাকি এই মধ্যবিত্তের ছেলে পেলে যারা প্রচুর পয়সা করি খরচা করে এমবিবিএস পড়ছেন, নিটের কাট অফ কোথায় গেছে জানেন তো? সবাই পড়তে পারবে এমবিবিএস, টাকা থাকলেই হলো। প্রাইভেট কলেজে কোটি টাকা চলে গেছে জানেন তো। তো খটি বাটি জবে জামা বিক্রি করে এমবিবিএস হবেন। একদিন দেখেছেন বিএ পাস অটো চালাচ্ছে, তো একটা সময় বিএ পাস করলে কত সম্মান, ওই যে বঙ্কিমচন্দ্র করেছিলেন, তাই না? বিএ পাস, তাই না? সেই গাউন পরে ছবি, সে সময় আমরা জানতাম যে বাবা গ্র্যাজুয়েশন, হ্যাঁ কি রকম একটা সম্মান, বিশাল বড় একটা ব্যাপার। এখন গ্র্যাজুয়েট, তাই তো, তাহলে কি দাঁড়ানো? সেই ডিগ্রিটাই তো আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়েরও গ্র্যাজুয়েট আছে। সেই সময় তো ওরা, বঙ্কিমবাবু তো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছিলেন, তো যত জানি। তাহলে কোথায় গেল? ইউনিভার্সিটিটা আছে, ডিগ্রিটাও আছে, কিন্তু সেই সম্মানটা নেই কেন? গাদা গুচ্ছে হয়ে গেছে তো, আর রিসেটও হয়ে গেছে, আর ও সব ওই দেখে চাকরি বাকরির গল্প নেই। যখন ওদের কাজে লেগেছে তখন ওরা কাজ গুছিয়ে নিয়েছে, আর দরকার নেই। তাহলে এইভাবে আগামীতে এমবিবিএস দেখতে পাবেন, সবজি বিক্রি করছেন, ওইগুলো থাকবে, ওই পেশাগুলো, ওগুলো তুলতে পারবে না। মল দিঘা কত দিক কটা গ্রাম সামলাবে, ও থাকবেই, কিছু করার নেই। তাহলে এমবিবিএস অটো চালাচ্ছে, এটাই হবে সভ্যতার উন্নতি, তাই না? এখন আপনি গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি ছেলেকে অটো চালাতে দেখছেন কেন? সংখ্যায় বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। বঙ্কিমবাবুর সময় একজনই ছিলেন, দুজন হয়েছিলেন যদুনাথের সঙ্গে বঙ্কিমবাবু। তো তখন কটা জায়গায় গ্র্যাজুয়েশন হতো, কটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা ছিল। তারপরে ছড়িয়ে পড়লো, গাদা গাদা হতে শুরু করলো, তারপরে আস্তে 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 বাকিটা ইতিহাস। একই রকমভাবে এমবিবিএস তাই, প্রথমে শুধুমাত্র সরকারি কলেজ ছিল, কতিপয় সিট ছিল, সেটা বাড়তে বাড়তে এখন এমবিবিএস এর সিট কত হয়েছে? 1,30,000-এরও বেশি প্রতি বছর বেরোবে। হ্যাঁ, 1,30,000। আর এমডি 85,000 আর 90,000। এই যে বললাম না, বলতে বলতে দেখবেন বেড়ে গেছে, ওটা তো বাড়ছে। প্রতি মুহূর্তে অনুমোদন দেওয়া হচ্ছে মেডিকেল কলেজে। এই করতে করতে যখন ওটা ধরুন, এই যে এখন তো 1.5 লাখই ধরুন এমবিবিএস, তো প্রতি বছর এরকম যদি 1.5 লাখ, আর সামনের বছর আরো বাড়বে, আরো কলেজ হবে, কারণ এটা একটা চলবে, আর তো কিছু নেই জীবিকা। ডিগ্রি দিয়েই করেই একটা করে খাওয়ার সুযোগ মানুষ খুঁজেছিল, করে বেশিরভাগই, তাই তো, মধ্যবিত্ত শ্রেণী বিশেষ করে। খেটে খাওয়ার মানসিকতা নেই, শারীরিক শক্তি নেই, সোশ্যাল স্টেটাস নেই, বলবে ছি সবজি বিক্রি করে, ছি ফুচকা বিক্রি করে, এগুলো তো আছেই। শারীরিক ক্ষমতাও নেই, তাহলে কি হবে? যাদের আছে, মধ্যবিত্তের একটা অংশ, সবার নেই, তারা জমি জমা বিক্রি যদি থাকে, বাড়ি থাকে, তো বেচে দিয়ে ফ্ল্যাট কিনবে, ওটা দিয়ে তারা ছেলেকে এমবিবিএস পড়াবে, এই আশায় এমবিবিএস হলেই তো ডাক্তার হবে, মানে অন্তত চেম্বার করে খেতে পারবে। সরকারি চাকরি আর এখন নেই। একটা সময় এমবিবিএস হলে সরকারি চাকরির অপশন থাকতো, তখন ঢুকে সরকারি চাকরি না করে প্র্যাকটিস করতো বা প্রাইভেট হসপিটালে যেত, জানেন তো। এখন ছবিটা বদলে গেছে। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে সরকারি চাকরি করার ক্ষেত্রে যে এমবিবিএস এর অনীহা ছিল, একটা সময় ডাক্তার পাওয়া যেত না, ওই যে গ্রামে গঞ্জে পাঠাবে, গ্রামে গঞ্জে যেতে হবে, এসব ব্যাপার ছিল, তো তাই পাওয়া যেত না। কিন্তু এখন একদম ছবিটা বদলে গেছে। কারণ কি? ওই যে এত এমবিবিএস হয়ে গেছে, আর প্রাইভেটে যেরকম খাটায়, যেরকম টার্গেট দেয়, যেরকম মাইনে দেয়, তাতে করে কাল ঘাম ছুটে যায়, তাই তো। তার চাইতে একটা সরকারি হাসপাতালে যদি চাকরি পাওয়া যায়, সরকারি ক্ষেত্রে 50-60 হাজার টাকা তো পাওয়া যাবেই কমপক্ষে। সেটা খারাপ কি? সিকিউরিটি আছে তো। এই কারণে এমবিবিএস প্রার্থী বেড়ে গেছে, কিন্তু চাকরি নেই এখন। এখন তো সব বেসরকারি হয়ে যাচ্ছে, তাই না? তো বেসরকারি ক্ষেত্রগুলোতে এমবিবিএস ডাক্তারদের কি পরিস্থিতি, এই অধম খুব ভালো করে জানে। আমি ওগুলো বলি না, কারণ আমাদেরই তো ছেলে পেলে,
মধ্যবিত্তেরই তো। টাটা বিড়লার ছেলে পেলে কি এমবিবিএস ডাক্তার হয়? হয় না। তারা না, তারা হেলথ সেক্টর কন্ট্রোল করে, তারা বিল গেটসের সঙ্গে বৈঠক করে, তাই তো। তাহলে ওই যে বলে না, বাইরে কোঁচার পত্তন, ভেতরে ছুঁচোর কীর্তন। তাই ভুলে যান, ডাক্তার মানে প্রচুর পয়সা ইনকাম, এটা আগে ছিল, অতীতে ছিল। করোনার পর থেকে কাট 2025 থেকে আগামী 10 বছর ধরুন, 2035 সালে দেখবেন ডাক্তারদের কি পরিস্থিতি শুরু হয়ে গেল এআই দিয়ে। তাই এটা কেন করছে বোঝার চেষ্টা করুন। এটাও টোটাল কন্ট্রোল। অর্থাৎ আপনি আপনার পাশের পাড়ায় এমবিবিএস ডাক্তারের চেম্বারে যাবেন না এআই ডাক্তারকে বাঁচবেন? এটা একটা ইন্টারেস্টিং। এখানেও অফলাইন অনলাইন চলে এলো না। আমি বারবার বলেছি সর্বক্ষেত্রে। তো আমি তো হলে প্রথমত বলবো, আমার মতো হলে তো দরকারই নেই চিকিৎসার। সেলফ কিওরে বিশ্বাস রাখি আমি। বেশ, চিকিৎসার দরকারই নেই। যারা এখন ফার্মা কোম্পানির অনেক অভ্যস্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কিন্তু তারা পারবেন না এটা। এই জায়গায় আমি যে জায়গায় বিলং করি সেখানে বাঁচতে পারবেন না, সেটা আমি বলছি না, কিন্তু চেষ্টা করতে পারেন। তো সেখানে আপনি তাহলে কি হবে? আপনি কোথায় যাবেন? স্মার্ট যারা, আধুনিক যারা স্মার্ট ওয়াচের কালচারে ঢুকে গেছেন, তারা এআই ডাক্তারকেই বিশ্বাস করবেন। তাহলে কি হবে? আপনার আশপাশে যে এমবিবিএস করা ছেলেটি চেম্বার খুলে বসবে, সে মাছি তাড়াবে, তাই তো, মাছি তাড়াবে। এটাই উদ্দেশ্য ওদের। কেন কেন উদ্দেশ্য কি? কারণটা কি? এআই দিয়ে যেমন টোটাল কন্ট্রোল হয়, আপনার টোটাল ওদের কাছে কন্ট্রোল থাকে, তেমন করেই ফার্মা কোম্পানি তাদেরই ওষুধ এআইকে দিয়ে প্রমোট করাবে। ছোটোখাটো যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, জানেন তো, যারা দেখবেন এমনি এই ধরনের ওষুধপত্র বানায়, সাধারণ ওষুধপত্র, ভ্যাকসিন তো বানাতে পারে না। ভ্যাকসিন তো বিল গেটসের বড় বড় কোম্পানি, সিরাম ইনস্টিটিউট ছাড়া ভ্যাকসিন বানানোর অনুমোদনও দেবে না, সেই টেকনোলজিও তথাকথিত ইনফ্রাস্ট্রাকচারও নেই। তাহলে ছোটোখাটো অনেক ফার্মা কোম্পানি আছে যারা এইসব ওষুধপত্র বিক্রি করে, তো সেগুলো লাটে এমনিতেই তো তোলা শুরু হয়ে গেছে। এই যে ভেজাল কাপ সিরাপের ওষুধ, অমুক তমুক এইসব বলে। তো কাপ সিরাপ খাবোই বা কেন? ভেজালই হোক আর ভালোই হোক, মূল কথাটা ওইটা। মানুষকে কি বানানো হচ্ছে? কাপ সিরাপে ভেজাল, কাপ সিরাপ খেয়ে এত মানুষের মৃত্যু। আরে ভাই, কাপ সিরাপ লাগবে কেন? হ্যাঁ, ওইটা কেউ বলবে না। মানে কাপ সিরাপটা ভালো, মানে ভালো কোম্পানির হলে ভালো, আমি তা বলি না। আমি বলি কাপ সিরাপের দরকারই নেই, ওটা ক্ষতিকারক। প্রাকৃতিক পন্থায় আপনার কফ, বাসক পাতা থেকে শুরু করে স্বাভাবিকভাবে শরীরকে সময় দিলে, এগুলো প্রয়োগ করলে আপনার কফ এমনিতেই ভালো হয়ে যাবে। কাপ সিরাপ কেন লাগবে? ওই যে ওরা ঢুকিয়ে দিয়েছে কাপ সিরাপ। অনেকে তো আমি দেখেছি আমাদের কলেজ লাইফে কাপ সিরাপটাকে নেশার মতো করে খায়, মানে নেশার হিসেবে ব্যবহার করতো। তাহলে ভাবুন কোথায় আছেন, কি জিনিস আপনাকে খাওয়াচ্ছে। তাহলে এআই ডাক্তার দিয়ে তাহলে ওরা কি করবে? বিগ ফার্মার প্রোডাক্ট, ভ্যাকসিন প্রমোট করবে, ওষুধ প্রমোট করবে, আর ছোটোখাটো ফার্মা কোম্পানিগুলো লাটে উঠবে। মানে যারা এই এআই এর খপ্পরে পড়বেন, এআই চিকিৎসক স্মার্ট, তাই তো। তো সামনে ভার্চুয়ালি দেখাও যাবে তাকে, অসুবিধে নেই। এখন তো সুন্দর সুন্দর মডেল, সুন্দরী মডেল এআই হচ্ছে, ভাল লাগবে কথা বলতে। এআই গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে, তো অসুবিধে কি আছে? টোটাল কন্ট্রোল। তার মানে মধ্যবিত্ত যে চিকিৎসক রয়েছেন, এমবিবিএস আগামীতে করে বেরোচ্ছেন, এত লক্ষ কোটি টাকা খরচা করে, তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার, এই গ্র্যাজুয়েটের মতো হবে। এটাই তো প্রক্রিয়া। প্রথম যখন আসে, সেটা আসতে বেশ দারুণ একটা বড় ব্যাপার হয়, গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ার। এখন ইঞ্জিনিয়ার কোথায়? ইঞ্জিনিয়ারের উত্তম কুমার সিনেমাগুলোতে উত্তম কুমার ইঞ্জিনিয়ার হতো, মনে আছে? ডাক্তার হতো, গ্ল্যামারাস ব্যাপার, তাই তো। এখন এখন কি? এখন এআই। এখন এআই
এআই ইঞ্জিনিয়ার, এখন রোবোটিক্স স্পেশালিস্ট, মেশিন লার্নিং স্পেশালিস্ট, তাই তো? এটা চলবে। এমবিবিএস আউট হয়ে যাবে আস্তে আস্তে, কারণ এআই ডাক্তার সেই জায়গাটাকে রিপ্লেস করবে। তো এভাবে তো ওরা রিসেট করে, মানে রিপ্লেস করে। শেষ কিন্তু খুব ইন্টারেস্টিং। শেষ কোথায়? পথের শেষ কোথায়? এবারে চলে আসছি শেষ অংশে। বাংলাদেশে কে এলো এখন? আগামী প্রাইম মিনিস্টার কে হতে চলেছেন? খালেদা জিয়ার মানে জ্যেষ্ঠ পুত্র, তাই তো, তারেক রহমান ডক্টর জানি। তিনি 17 বছর বাংলাদেশের বাইরে ছিলেন। তাতে কি যায় আসে? বাংলাদেশে খালেদা জিয়ার ছেলে না? ওই ইউনূসও তো বাইরের লোক, ওনাকে তো উড়িয়ে আনা হলো। কারা আনছে? ইউনূসকে কে বসালো ক্ষমতায়? তারেককে কে নিয়ে আসছে ক্ষমতায়? কারা নিয়ে আসছে? বহু আগে এই বিষয়ে ভিডিও করেছে। কিভাবে জায়নির শক্তি সরকার বদল করে, সিআকে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে কোল্ড ওয়ার পিরিয়ডে এবং এখনো কিভাবে ওরা পয়সা করে দিয়ে, সেনাবাহিনীকে পয়সা দিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলকে পয়সা দিয়ে অভ্যুত্থান প্রমোট করে, মিডিয়াকে পয়সা দিয়ে, তার তথ্যপূর্ণ ইতিহাস লিখছি, যে আগামী বইটি প্রকাশ পাবে সেখানে গুয়াতেমালা, চিলি, ইন্দোনেশিয়া, ইরান, এমনকি আমাদের বাংলাদেশ, ভারতবর্ষে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এদেরকে কি করে সরিয়ে দেওয়া হলো, কাউকে মেরে ফেলা হলো, কাউকে গদিচ্যুত করা হলো, তার তথ্যপূর্ণ ইতিহাস থাকছে সেই বইতে। হ্যাঁ, ওরা করে এটা। এটা নতুন কিছু নেই। বাইরের লোক ভাবে এই দারুণ স্বাধীনতা হচ্ছে, বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেল। এটা মিডিয়াকে দিয়ে ওরা করায়, ওরা প্রমোট করে, ওরা ফান্ডিং করে। তো এরকম ডজন ডজন গোটা বিশ্বে রাষ্ট্রনেতা যারা জাতীয় সম্পদকে ন্যাশনালাইজ করতে চেয়েছেন, ব্যাংকিং সেক্টর, যেমন ইন্দিরা গান্ধী ব্যাংকিং সেক্টরকে ন্যাশনালাইজ করেছেন, জাতীয়করণ করেছেন, খনিকে জাতীয়করণ করেছেন, কপার ইন্ডাস্ট্রিকে জাতীয়করণ করেছেন, যার যেমন দেশে যে ইন্ডাস্ট্রি, তেল ইন্ডাস্ট্রিকে জাতীয়করণ করেছেন, তখনই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বা কখনো এই যে ভ্যাকসিন বিরোধিতা করেছেন, মানে ফার্মা কোম্পানির বিরোধিতা করেছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই দেশের লোককে ব্যবহার করে, কখনো সেই দেশের সেনাবাহিনীকে পয়সা দিয়ে, কু বা অভ্যুত্থান ঘটিয়ে, বা স্বাধীনতার স্লোগান দিয়ে, যেটা বাংলাদেশে হয়েছে। এভাবে ওরা করেছে। যতক্ষণ দেখে যে না, একে দিয়ে আর কাজ হচ্ছে না, এবার অন্য কিছু করতে হবে, চেঞ্জ করতে হবে, এ আর পারবে না, তখন চেঞ্জ করে দেওয়া হয়। এমনও হয়েছে ওরা বসিয়েছে ক্ষমতায়, ওরা বসিয়ে 5 বছর দেখেছে যে না, একে দিয়েও হবে না, তাকেও সরিয়েছে। সমগ্র বিশ্বে ইন্দোনেশিয়া, সুকর্ণ সোভিয়েতের দিকে ঝুঁকে পড়েছিলেন, সমস্ত কিছুকে ন্যাশনালাইজ করছিলেন, জাতীয়করণ করছিলেন, রাষ্ট্রের অধীনে নিয়ে আসছিলেন সুকর্ণ। তারপর কি হলো? তাকে উৎখাত করার জন্য সিআইকে লেলিয়ে দিল আমেরিকা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সিআইকে লেলিয়ে দিল। তারপর কি হলো? গণবিক্ষোভ তৈরি করা হলো, অভ্যুত্থান তৈরি করা হলো। তাতেও সুকর্ণকে পদচ্যুত করা গেল না, তার এত জনপ্রিয়তা ছিল। তারপরে কি হলো? সেনাবাহিনীকে, সেই সময় জেনারেল ছিলেন সুহার্তকে পদের লোভ দেখানো হলো যে আপনি এবার পথে নেমে সামরিক অভ্যুত্থান করে সুকর্ণকে সরিয়ে দিন, আপনাকে বিলিয়ন বিলিয়ন ডলার তো দেওয়াই হবে, এবং আপনি আমাদের কথা মতো চলবেন এবং ইন্দোনেশিয়ার গদি সামলাবেন। তারপরে কি হলো আমরা জানি। এই সুহার্ত জেনারেল, তিনি সামরিক অভ্যুত্থান ঘটালেন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে। 5 থেকে 10 লক্ষ মানুষ ইন্দোনেশিয়ায় মারা গিয়েছিল, হত্যা করা হয়েছিল। কারণ সুকর্ণের অনেক সমর্থক ছিল সেই সময়, তার গণভিত্তি ছিল।
তো তাদেরকে ধরে ধরে খুঁজে বের করে হত্যা করা হয়। 5 থেকে 10 লক্ষ সাধারণ মানুষ থেকে শুরু করে কেউ রেহাই পাননি। তারপরে কি হয়, সুহার্তকে ইন্দোনেশিয়ার গদিতে আমেরিকা বসায়। এ তো নতুন কিছু নয়, তো কবেকার গল্প, কত না এগুলো, এটা এখনো চলছে। আমরা সাধারণ যার ভদ্রলোকেরা তারাই বোঝেন না, শিক্ষিত বদল তাদেরই পড়াশোনা নেই। আর সাধারণ মানুষ তারা কি করে বোঝে? তারা ভাববে আমার ধর্ম রক্ষা হচ্ছে। বাংলাদেশেও তাই হয়েছে। হাসিনাকে দিয়ে যখন ওদের আর হবে না কাজ, কারণ বাংলাদেশেও এআই প্রমোট করতে হবে, বাংলাদেশেও রিজিওনাল আইডি প্রমোট করতে হবে, সামনে ডেঙ্গু ভ্যাকসিন আসছে, তাই হাসিনাকে দিয়ে ওদের যতটুকু কাজ করানোর ওরা করে নিয়েছিল। আমাদের দেশেও 34 বছরকে বামফ্রন্টকে দিয়ে যতটা কাজ করানোর ওরা করিয়ে নিয়েছে। তারপরে চলে যেতে হবে। নর্মালি চললে ভালো হয়, না হলে ওইভাবে ওরা ব্যবস্থা করবেই। হাসিনাকে কি বললো শেষ পর্যন্ত? সেনাবাহিনী তো বললো না, মনে আছে? সেনাবাহিনী হাত তুলে দিয়ে বলল যে না, আপনি এবার পথ দেখুন। ঠিক একই রকম এখানেও সেনাবাহিনী, হাসিনা পালালেন। তাই তো ইউনুস কোথাকার? বাইরের লোক, তিনি জাঁকিয়ে বসলেন কেন? আন্তর্জাতিক শক্তি, জায়ানির শক্তি চাইলে সবই সম্ভব। এবার কে আসছেন? 17 বছর ধরে যিনি বাইরে ছিলেন, তাকে বাংলাদেশের লোক ভুলেই গেছিল। কে? তারেক রহমান। তিনি আসছেন, তিনি প্রাইম মিনিস্টার হবেন। কিভাবে হবেন? শেখ হাসিনার আওয়ামী লীগকে ইলেকশনে লড়তেই দেওয়া হয়নি, নিষিদ্ধ করা হয়েছে 2025 মে মাসে। কেন? টেরোরিস্ট বলে, মানে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টে নাকি নিষিদ্ধ করা হয়েছে। টেরোরিস্ট সবচেয়ে বেশি বড় টেরোরিস্ট তো বিল গেটস, সবচেয়ে বেশি মানুষ মেরেছেন আমার মতে ভ্যাকসিন দিয়ে। সবচেয়ে বড় টেরোরিস্ট জায়নিস্টরা, তারা টেরোরিজমকে প্রমোট করে গোটা বিশ্বে। এটা আমাদের কাছে তথ্য আছে। কিন্তু কি হলো? হাসিনাকে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। বেশ, আমি কিন্তু আওয়ামী লীগের কোনো পক্ষে কথা বলছি না, প্রসেসটা বলছি। এটা বিএনপির ক্ষেত্রেও হতে পারে। আগামীতে বিএনপিকে ওরা সরিয়ে দেবে যদি মনের মতো কাজ করতে না পারে, ও ভুতান ঘটিয়ে সরিয়ে দেবে। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমি প্রসেসটাকে বোঝাচ্ছি আপনাদের, এটা কেন কিভাবে হলো। এটা বিএনপির ক্ষেত্রেও আগামীতে হবে, দেখতে থাকুন। যদি তালে তাল মিলিয়ে চলতে না পারে বা এক্সপেকটেশন পূরণ করতে না পারে, তবেই ওরা করবেই এটা। জনতা তো মুরগি, আমি এটাই বলতে চেয়েছি। রাজনৈতিক দলের ঊর্ধ্বে ভাবতে হবে, সেটা বাংলাদেশি হন আর ভারতীয়ই হন, তবেই আপনি খেলাটা ধরতে পারবেন। ওরা রাজনৈতিক দলকে দিয়ে, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ বিজেপিকে দিয়ে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কি হিন্দু কিরকম হবে, মুসলমান কিরকম হবে, ওরাই তৈরি করে দেবে। তৃণমূল কিরকম হবে, বিজেপি কিরকম হবে, ওরাই তৈরি করে দেবে। আর আপনি নিজেদের মধ্যে মারামারি করবেন, খেয়েই করবেন। এটাই তো হয়ে আসছে। তাই আওয়ামী লীগকে ইলেকশন ব্যান করা হলো। বেশ, মানে করা হলো। কারা করলো? জনতা করেছে? জনগণের মতামত নিয়ে করা হয়েছে? না, ওরা করলো। কারণ আওয়ামী লীগ থাকলে বিএনপি নিরঙ্কুশ ক্ষমতা পেত না, মানে জিততেই পারতো না, এমনও পরিস্থিতি হতে পারতো কি? তাই আওয়ামী লীগকে পুরো বসিয়ে, মানে ভোটেই অংশগ্রহণ করতে দেওয়া হলো না। এইভাবে বিএনপিকে ক্ষমতায় আনা হলো। কেন? এবার দেখুন খেয়াল করে, জামাতও একটা ভালো সিট পেয়েছে। বেশ, এবার সাধারণ জনগণ, তাদেরকে বোঝানো হচ্ছে মুসলমান, এই যে আমাদের 98% না 90% মুসলমানের দেশে এবার ইসলাম প্রতিষ্ঠিত হবে, এইবার আমরা সত্যিকারের স্বাধীন। আমার এই ইসলাম, এটা কোন ইসলাম? দাড়ি টুপির ইসলাম? ইসলাম মানে দাড়ি টুপি? মুসলমান মানে তাই? মুসলমান শব্দটার গভীরতা জানেন? এটাই হলো সমস্যা। ওরা সেটা জানে, ওরা মগজ ধোলাই করে দিস। তাহলে কি হচ্ছে দেখুন, এরা যেখানে যেমন দরকার, এরা দাড়ি টুপির ইসলামকে প্রমোট করবে।
দাড়ি টুপি থাক, আপনি ভ্যাকসিনটা নেবেন, ডেঙ্গু ভ্যাকসিনটা নেবেন, অসুবিধা কি আছে? এরকম বহু দাড়ি টুপির মুসলমান 3খানা 4খানা করে করোনা ভ্যাকসিন নিয়েছেন, আমি জানি। কি হলো তাতে? অর্থাৎ ওদের যে সিস্টেম, ওরা যে প্যাকেজে আপনাকে রাখবে, আপনি সেটা মেনে নিয়ে আপনি লুঙ্গি পরে ভেন্টিলেশনে ঢুকুন, স্যুট স্যুট ব্লেজার পরে ভেন্টিলেশনে ঢুকুন, লুঙ্গি পরে 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা নার্সিংহোমের বিল দিন, নাকি স্যুট ব্লেজার পরে আপনি 5 লক্ষ টাকা নার্সিংহোমের বিল দেবেন, ওদের যায় আসে না আপনি কি পোশাক পরে, ওদের মাল চললেই হলো, কন্ট্রোল চললেই হলো, তাই তো? ওটা কিন্তু মানুষ সেটা বুঝবে না। মানুষ লোকরাই বাবা, আমি মুসলমান হয়ে গেলাম, বাংলাদেশ এবার আমাদের শরিয়ত প্রতিষ্ঠা হবে, তাই তো? সোজা দেখুন এবার কি হবে, দেখুন। স্কুল বন্ধ বাংলাদেশে, কত রমজান বলে স্কুল বন্ধ। এবার অনেক মুসলমান এই তো দারুণ ব্যাপার, রমজান বলে কত শ্রদ্ধা করছে আমাদের। এবার বাংলাদেশ এবার রমজানের একটা পবিত্র ব্যাপার, আমাদের রমজানে ছুটি দিয়েছে, মানে 1 মাস ছুটি, স্কুল ছুটি, মানে দারুণ ব্যাপার। এ তো আমরা দারুণ দ্বিতীয় স্বাধীনতা পেয়ে গেলাম, এই তো আমরা চেয়েছিলাম, এই আমাদের স্বপ্ন পূর্ণ হলো। সেই সময় আমার ফেসবুক প্রোফাইলে এরকম বাংলাদেশি অনেক সহযোদ্ধা, যাদেরকে আমি মনে টনে করতাম আর কি, তারা সেরকম ভাবতেন, নিজেকে ভাবাতেন আমাকে, তো তারা আবার দেখলাম কি লাফালাফি করলেন রে বাবা, কি লাফালাফি করলেন। তো তারাও এবার লাফালাফি নিশ্চয়ই করবেন, স্কুল বন্ধ, সরকারি বলাই বাহুল্য, প্রাইভেট স্কুল খোলা থাকবে একদম এদেশের মতো। এদেশে তো আর রমজান দিয়ে বন্ধ করা যাবে না, 90% মুসলমানের দেশ নয় ওটা, 90% 98% মুসলমানের দেশ, তো তাই ওখানে এগুলো চলবে। তাই যেখানে যেমন চলবে সেখানে ওরা ওদের রিসেট প্রক্রিয়া সেভাবে চালাবে। বাংলাদেশে রমজানের ছুটি 1 মাস, উদ্দেশ্য কি? মুরগিরা ভাববে, মুরগিমান বলি আমি, মুরগিন্দু মুরগিমান, মুরগিযুক্ত হিন্দু মুরগিন্দু, আমার এই শব্দই মানে মাঝে মাঝে বানাই আর কি। আর মুরগিযুক্ত মুসলমান মুরগিমান। তো মুরগিন্দু আর মুরগিমানরা ভাববে, মুরগিন্দুরা ভাববে এই তো গেল। আমাদের দেশে মুরগিন্দু আছে প্রচুর, আর ওখানে তো মুরগিমানরা ভাববে এই তো আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে, রমজানে 1 মাস ছুটি। আরে বাবা, সরকারি শিক্ষাকে লাটে তোলার জন্যই ওটা করছে রে। বেসরকারি স্কুল যেসব বাংলাদেশে গজিয়ে উঠেছে, ঢাকা বড় বড় জায়গায়, ওখানে খোঁজ নিয়ে দেখুন তো কটা স্কুল কতদিন বন্ধ রাখে। আর ওই যে অনলাইন প্রমোশন হবে সেসব স্কুলে। আর বাংলাদেশের গরিব, আমাদের দেশেও যেসব স্কুলগুলো আছে যেখানে ছেলেপেলেরা পড়তে যায়, সেখানে কি অনলাইন ক্লাস নেবেন শিক্ষকেরা? নেবেন না। তাহলে কি দাঁড়াবে? যে কটা ছেলেপেলে ওই আমাদের মতোই এখনো সরকারি মাধ্যমে আছে, বা আমার একটু চায় পড়াশোনা করুক, একটু রমজান হয়েছে কি হয়েছে, সবাই তো আর একরকম ভাবে ভাবেন না। এবার তারা কি করবেন, ওই প্রাইভেট স্কুলগুলোতে ছেলে মেয়েকে ভর্তি করাবেন, মানে অনলাইন ক্লাস হবে, স্মার্ট প্লাস 1 মাস ছুটি, প্রাইভেট স্কুল। খোঁজ নিয়ে দেখুন, কেউ খোঁজই রাখবে না, সব চলবে ভেতরে ভেতরে। তাহলে আসল উদ্দেশ্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে লোপাট করা, এটাই প্রক্রিয়া। আমাদের দেশেও তাই, ওখানেও তাই। এখানে একটা কায়দায় করবে, লকডাউন অসুখ বিসুখ হলে একই কায়দায় হবে, ওখানেও হয়েছে করোনার সময়, এখানেও। কিন্তু আমাদের এখানে গাদা ছুটি ছাটা, এই যে SIR এর মাধ্যমে স্কুল বন্ধ, বহু স্কুলে শিক্ষক নেই, দীর্ঘদিন ধরে টানছে। কেন এত দরকার ছিল টানার? SIR এখনো এলো না, চলছে তো চলছেই। হাজার হাজার সব BLO তারা স্কুল থেকে চলে গেছে। মানে আমাদের দেশে এইভাবে করছে, শিক্ষাকে লাটে তোলা। আর ওদের দেশে রমজান। তো তারপরে কি হবে দেখবেন, বাংলাদেশকে ডেডিকেট করে একটা ডেঙ্গু ভ্যাকসিন তৈরি হচ্ছে, ওদের সেই ট্রায়াল চলছে একদম। হ্যাঁ, ডেঙ্গু ভ্যাকসিন, নিপাও। এবার বাংলাদেশে কি হারে, করোনার সময় তো দেখেছেন, কিন্তু তাতেও প্রভুরা যেমনটা চেয়েছিল বাংলাদেশে ভ্যাকসিন কভারেজ করোনার সময়, স্যাটিসফ্যাক্টরি লেভেলে ভ্যাকসিন কভারেজ করতে পারেননি হাসিনা।
আমার কাছে ডেটা আছে, আমি দেখেছি সে সময়। পরের দিকে উনি পারেননি, যে কন্ট্রোলটা করার কথা তিনি সেটা করতে পারেননি। তাই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো অনেক মুসলমান পাওয়া যাবে, হিন্দুদের তুলনায় তো অবশ্যই সংখ্যায় বেশি, তারা মানে কম্পারেটিভলি তারা ভ্যাকসিন নেননি, করোনা ভ্যাকসিন নেননি, এই খবর ওদের কাছে আছে। বাংলাদেশের যত শতাংশ হিন্দু করোনা ভ্যাকসিন নিয়েছেন, প্রায় 100%, আমি জানি। কিন্তু মুসলমান 100% করোনা ভ্যাকসিন নেয়নি, নিয়েছে, অনেকেই নিয়েছে অবশ্যই, কিন্তু 100% হয়নি, হিন্দুদের তুলনায় অনেক কম। তো সেইটাকে ওরা আর রিস্ক নেবে না, আর এই কারণেই ওরা জাল গুটিয়ে নিয়ে এসেছে এবার। তো তাই সতর্ক থাকবো, আমি আবেদন জানাবো, দ্বিতীয় স্বাধীনতা দিবস, আওয়ামী লীগ, বিএনপি এসবে মুজবেন না। এগুলো নিয়ে এখানের সঙ্গে ইসলামের আকাশ পাতাল ফারাক, কোনো সম্পর্ক নেই। ইসলাম একদম ভিন্ন বিষয়, সে আন্তর্জাতিকতাবাদের কথা বলে, ইসলাম আন্তর্জাতিকতাবাদের কথা বলে, শুধু একটা দেশে বিশ্বাস করে না ইসলাম, আমি যতদূর জানি, যতটা পড়াশোনা করেছি। তাই ইসলাম রাজনৈতিক দলকে সমর্থন করে না, পলিটিক্যাল পার্টি, বিএনপি, আওয়ামী লীগ এসব ইসলামে নেই, ইসলাম এসব সমর্থন করে না। গণতন্ত্র বলতে এটা আমরা যা বুঝি, আমাদের উপর জায়নিস্টরাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে ওদের মতো করে। ইসলাম গণতন্ত্রের বিরুদ্ধে আগে, হ্যাঁ। পার্লামেন্টারি ডেমোক্রেসি বলতে আপনারা যা দেখতে পাচ্ছেন বাংলাদেশে, ভারতে, যাই হোক না কেন, আমি এই অধম যতটা স্টাডি করেছি, সে কোরআন বলুন, হাদিস বলুন, এই বলুন, সেই বলুন, তাতে করে আমি উপলব্ধি করেছি ইসলাম গণতন্ত্রের বিরুদ্ধে। তাহলে আপনারা কিসের করছেন ভোট? কিসের ভোট? কিসের বিএনপি? কিসের আওয়ামী লীগ? মুমিন মানে বোঝেন? সাহেবেদের মানে বোঝেন? যাদের সাহাবি, যাই হোক, যাদেরকে রাসূল গলায় গলায় মিলিয়েছিলেন। আপনারা তো শুধু এসব টার্ম জানেন, টার্ম, হিজরাত, অমুক তমুক, এই যে গোসল, এসব টার্মিওলজি জানেন আপনারা, খাওয়া দাওয়ার নিয়ম, মুখের নিয়ম, কিন্তু আসল যেটা সেটা জানেন না। এবার দেখুন, রমজান মাসে ছুটি দিল, তো বেশ ভাবলেন যে ইসলামের পবিত্রতা রক্ষা হলো, ব্যাস 1 মাস ছুটি। আচ্ছা বলুন তো, ইসলামে তো সুদ হারাম, তো জানেন ইসলামে সুদ হারাম, কোনো সন্দেহ আছে? তো একবার কি বলবে যে সুদ আমরা নিষিদ্ধ করলাম বাংলাদেশে, ব্যাংকিং ব্যবস্থা তুলে দিলাম, ইসলামের আদর্শ মেনে জাকাতে গেলাম, সুদ থাকবে না, ইন্টারেস্টের কোনো গল্প নেই, পুরো ব্যবস্থা তুলে দিলাম। তো ইউনূস সাহেব তো সুদ খেয়ে এসছেন, মাইক্রো ফিন্যান্সটা তো সুদের ওপরই। উনি কি করেছিলেন? ইসলাম। তাহলে ইসলামের মূল জায়গাটা কোনটা? রমজানে ছুটি দেওয়া নাকি সুদ হারাম? আল বাকারায় কতগুলো আছে, 275টা জানেন আপনারা, মুখস্থ। শয়তানের ব্যাপার আছে সেখানে, যারা সুদ খায় এবং সুদ নেয়, কিভাবে সেখানে সতর্ক করা হয়েছে। তাহলে কি করে ওটা ইসলাম হলো? তাহলে আসল জায়গাটা ভ্যাকসিন গোঁজা, ইসলাম। করোনার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লেন ভয়ে, ইসলাম। বাচ্চা কাচ্চার জন্মের পরেই গুঁজে দিচ্ছে, ইসলাম। বিএনপি আওয়ামী লীগ করে একে অপরের সঙ্গে মুসলমান হয়ে মারামারি করছেন, রাজনৈতিক দলের নাম করে, একে মারছেন তো ওকে মারছেন, ইসলাম। আপনারা তো আল্লাহর বান্দা সবাই। তাহলে কি নিয়ে মারামারি করছেন? কি নিয়ে মারামারি করছেন আপনারা? কখনো আবার হুজুরদের নিয়ে মারামারি হয়, এই হুজুর আমার হুজুর, ওই হুজুর আমার হুজুর, মানে গুরুবাদের মতো। আমাদের যেমন ধর্মে গুরুবাদ আছে, আসলে গরু আমি বলি, যারা মারামারি করে তারা গরু। আর গরুর পরিণতি কি হয় আমরা জানি। তাহলে আপনি মুসলমান হয়ে আপনি আরেকটা মুসলমানকে কেন মারছেন? ওই যে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের সময় ওই যে দেখা গেল এই মারামারি করলো, মুসলমানরা মুসলমানকেও মেরেছে,
এরকম দেখা যাচ্ছে কি আওয়ামী লীগ মুসলমান, কিরকম মুসলমান? আওয়ামী লীগের মুসলমান বনাম বিএনপির মুসলমান, নে মারামারি কর, নে মারামারি কর। কিরকম মুসলমান হলো? কোন কোরআনে আছে দেখান দেখি। শুধু বাইরে কে কোরআনের একটা পাতা পড়ালো ওই নিয়ে রে 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 করে তেড়ে যাবেন, কোরআনকে অপবিত্র করেছে। আরে ভাই, কোরআনের মধ্যে কি আছে সেটা একটু নিজের জীবনে প্রয়োগ করুন। তাহলে রমজান মাসের ছুটি যারা দিল তাদেরকে বলুন যে ইসলামে রমজান পবিত্র মাস, ঠিক আছে, তার তাৎপর্য আছে, সেটাকে সম্মান করে আপনারা ছুটি দিলেন, খুব ভালো করলেন। তো এবার ইসলামে সুদকে হারাম বলা হয়েছে। এই বর্তমানে যে ব্যাংকিং ব্যবস্থা পুরোটাই সুদের ওপরে, এই যে সব লোন টোন, পার্সোনাল লোন, অমুক লোন তমুক লোন যা চলে, এবং টোটাল সিস্টেমটাই সুদের ওপরে। তো এটাকে নিষিদ্ধ করুন, ব্যান করুন, যেমন করে আওয়ামী লীগকে ব্যান করেছেন। ওটা তো ইসলামের শত্রু ছিল না, করাপ্টেড ছিল, তো তাই ব্যান করেছেন। এবার ইসলামকে বাঁচানোর জন্য, হাসিনা তো হিন্দুদের ছিল, ভারতের বন্ধু ছিল, বেশ সবাই বাংলাদেশে তেমনটাই প্রচার। তাহলে এবার বাংলাদেশকে সত্যিকারের ইসলামিক কান্ট্রিতে পরিণত করুন, দেখি হিম্মত দেখি আপনাদের। কি দাড়ি টুপি দিয়ে? না না না, ওটা ইসলাম নয়। দাড়ি টুপি পরে, যেমন আমাদের দেশে ওই গেরুয়া গেরুয়া পরে, দেখছেন তো আমাদের টপে যিনি বসে আছেন মোদিজি, গেরুয়া পরে মাঝে মাঝে ধ্যান করেন, জানেন তো, অমরনাথে। যত সর্বনাশ করা যায় তেমন করে ওই দাড়ি টুপি দিয়েও হুজুররা কামাচ্ছে পয়সা, হেলিকপ্টার হুজুরও আছে, সর্বনাশ করা যায় জনতার। তাই পোশাক আশাকের কথা বলবেন না। তাহলে আমি বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি যদি করতে পারে, কি বুঝবো প্রথমে? মূল কি বলুন তো? অর্থনীতি। যদি দেখি বাংলাদেশে সুদ নিষিদ্ধ হয়েছে, ব্যাংকিং ব্যবস্থা নিষিদ্ধ হয়েছে, তাহলেই বুঝবো হ্যাঁ বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হলো। একটাও দেখাতে পারবেন না, একটাও নেই গোটা বিশ্বে। ওরা কন্ট্রোল করে ফেলেছে, যে চেষ্টা করে তাকে সরিয়ে দেয়। এই নিয়েও পরবর্তী বইতে বিস্তারিত আলোচনা আছে। সাদ্দাম হোসেন বলুন, গাদ্দাফি বলুন। তাহলে এটা সূত্রপাত হলো। এবার দেখতে পাবেন আগামীতে কিভাবে ভ্যাকসিন গোজার জন্য জোর করে, চাপাচাপি করে, আইন আনে, বিধিনিষেধ আনে, এবং নিপা ভ্যাকসিনও আসছে বাংলাদেশে, আমাদের দেশেও দেবেন। সতর্ক থাকুন। বাংলাদেশে এই যে আগামীতে ওরা টার্গেট কেন? মুসলমান ওদের মূলত টার্গেট। এখন হিন্দুরাতে একটা বড় অংশ চলেই গেছে ওদের দলে, বুঝে না বুঝে। হিন্দুদের নিয়ে ওদের ভয় নেই। মুসলমানরা এখনো ক্যাশলেস সোসাইটির দিকে অনেকটা পিছিয়ে আছে, মানে ওদের মতো করে এগোয়নি। এখনো ল্যাব মিট খাবে না মুসলমানদের একটা বড় অংশ, ফ্রোজেন মিট খাবে না, এখনো পশু হত্যা করে মুসলমানরা কোরবানি করে। এইগুলো ওদের একটা সমস্যা। তাই এগুলোকে দেখবেন আগামীতে, দেখবেন কোরবানির ক্ষেত্রে কেমন আইন আনে দেখবেন, মিলিয়ে নেবেন। বহু আগে এসব বলেছে। এখন যেমন করে কোরবানি করছেন, ইচ্ছে মতো করেন, সে গরুই করুন, জবাই করুন, আর ছাগলই করুন। আগামীতে দেখবেন আইন কানুন আনবে, যখন দেখবেন আপনি করতে পারবেন না। এগুলো বন্ধ করতে হবে। তাই সিসেট দরকার, আর তাই সরকার পরিবর্তন দরকার হয়ে পড়েছে। তৈরি থাকুন। বিভিন্ন রকম কারণ বিধি দেখিয়ে আপনি যাতে করে প্রাণী হত্যা করতে না পারেন, অজ্ঞান করে করতে হবে, হ্যাঁ, স্টান করে করতে হবে, অমুক জায়গার পারমিশন নিতে হবে, অমুক জায়গা থেকে লাইসেন্স নিতে হবে, এই সব বহু আইন কানুন আগামীতে আসবে, যাতে করে প্রকৃতি থেকে পাওয়া খাদ্য, মানে মাংস আপনারা এখন পাচ্ছেন, আগামীতে মল হবে। মলে আমাদের দেশে যেমন এখন তথাকথিত মলের ব্যাপারটা আপনাদের তুলনায় এখনো বেশি। এখন অনেক মানুষ আমাদের দেশে কর্পোরেট থেকে ফ্রোজেন মিট খায়, বাংলাদেশে সেটা কম, ঢাকাতে হয়তো কিছু আছে।
সেটাকে ওরা ছড়াবে, অর্থাৎ পুরো জায়নিস্ট কর্পোরেটের হাতে মাংসের ব্যবসাটা চলে যাবে। প্রথমে ফ্রোজেন মিট, তারপরে হচ্ছে ল্যাব মিট। দেরি আছে ল্যাব মিট, কিন্তু আসবে আগামীতে, আপনাদের দেশেও আসবে। আমাদের দেশে এই তো আর 2-1 বছরের মধ্যেই ঢুকে যাবে। তাহলে এই সব বিধিনিষেধ, বিভিন্ন ভয় দেখিয়ে গরুর মাংস বা ছাগলের মাংস থেকে রোগ ছড়াচ্ছে, বার্ড ফ্লু ছড়াচ্ছে, নিপা ছড়াচ্ছে, এইরকম বিভিন্ন ভয় দেখিয়ে ওরা বিধিনিষেধগুলো আগামীতে আনবেই। তাই তৈরি থাকুন। কি করবেন? ইসলাম কিরকম ইসলাম হয় আপনাদের দেশে সেটা দেখবেন। কিন্তু যারা আমার অধমের লেখালেখি পড়েন, বইপত্র পড়েন, বা বাংলাদেশে কিছু মানুষ এখন তো বই যায় না, প্রশ্নই নেই, তখন কেউ কেউ নিয়েছিলেন বা ভাবেন, তাদের বলি যে সতর্ক থাকুন। যারা স্কুল শিক্ষক বা সরকারি চাকরি করেন তারাও তৈরি থাকুন, সেখানেও বেসরকারিকরণ হচ্ছে একই রকম কায়দায়, ওগুলো একই রকম। তাই জীবিকার কথা ভাবুন, বিকল্পের পথ বাংলাদেশেও ভাবুন। আর এই যে আপনাদের খাদ্যকে, ফুড কন্ট্রোল যেটাকে বলছি, খাদ্যকে ওরা এটা শেষ ধাপে আরও শক্তিশালী হবে। ফুড কন্ট্রোল, ওরা ক্রাইসিস তৈরি করবে অসুখ বিসুখের নাম করে। তখন আপনি আর কোনো পশু হত্যা পাবেন না, বাজারেও কোনো কিছু কিনতে পারবেন না। তখন আপনাকে বাধ্য হয়ে তখন মল থেকে মাংস কিনতে হবে। স্যানিটাইজ মিট বলবে যে জন্তু জানোয়ারের মাংস ওপেন প্লেসে যেগুলো কেটে কুটে বিক্রি হচ্ছে, সেখান থেকে রোগ ছড়াচ্ছে, তাই সেখানে আমরা নিষেধ করলাম, ব্যান করলাম। এবার আপনারা হালাল মিট পাবেন কর্পোরেট সেক্টর থেকে, ওখানে হালালই পাবেন। দেখবেন না, বহু আগে ওরা হালাল বানিয়ে রেখেছে আপনাদের। হালাল যে কে হচ্ছে, চতুষ্পদ প্রাণী হালাল হচ্ছে না দ্বিপদ মানে মানুষ হালাল হচ্ছে, সেটাই আমার মাঝে মাঝে ব্যাপক প্রশ্ন জাগে, জানেন তো। হালাল আসলে কারা হচ্ছে? তো যাই হোক, তখন কি হবে? এই একই রকম ভাবে আমাদের দেশেও হবে, আপনাদের দেশেও হবে, যে জন্তু জানোয়ারের মাংস থেকে রোগ ছড়াচ্ছে, তাই বলে কেটে বিক্রি করা যাবে না, বা অমুক বিভিন্ন রকমের ওই যে কয়লা, পথঘাটের দোকান, ছোট দোকান, সবগুলোকে দূষণের আওতায় এনে কন্ট্রোল করে তুলে দেওয়া হবে, বা এমন এমন লাইসেন্স ফি করা হবে যে সাধারণ দোকানদারের পক্ষে চালানো মুশকিল। আর ওখানে তো ডিজিটাল আইডি শুরু হয়ে গেছে, এআই তো চলছে, ওখানেও হবে। অনলাইন প্রমোশন জোর কদমে চলছে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে অনলাইন ছাড়া এখন আর কাজ করা যাচ্ছে না বাংলাদেশে, সবই তো চলছে। তাই স্বাধীনতার আনন্দে, দ্বিতীয় স্বাধীনতার আনন্দে নিজেদেরকে ভরিয়ে না রেখে পরাধীনতার নতুন অধ্যায়ের দিকে যান। কিভাবে সামলাবেন তার জন্য তৈরি হন। আমাদের দেশের ক্ষেত্রেও একই কথা, একই বার্তা। আমরা প্রতিদিন একটু একটু করে পরাধীন হচ্ছি, ভয়ঙ্করভাবে পরাধীন হচ্ছি, প্রতিদিন একটু একটু করে। তাই বাংলাদেশের অনেক মানুষ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চেয়েছিল, কিন্তু সরাসরি যেতে পারবো না বলেই অ্যাড করা হয়নি। আরও অনেক কারণ আছে, কারণ এটা আমরা একটা সংগঠন করতে চাইছি আমাদের দেশের মধ্যে। তো সেক্ষেত্রে বাংলাদেশের সব সদস্যরা সেখানে থাকলে সংগঠন কি করে তারা এখানে থাকবেন, তখন সমস্যা হবে। তাই আপনাদের বলবো, আপনারা আপনাদের এলাকায় কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বাংলাদেশে তৈরি করুন এই বিষয়টাকে সচেতন করবার জন্য, অন্তত ভ্যাকসিনটা। বাকি তো কিছু করতে পারবেন না, হুজুরদের খপ্পরে সব চলে গেছে। ওই ডেঙ্গু ভ্যাকসিন, নিপা থেকে শুরু করে বার্ড ফ্লু, যেগুলো আপনাদেরও গোঁজা হবে বা বড় কায়দায়, বা এই যে মাংস থেকে শুরু করে যেগুলো আপনাদের সমর্থন পাবেন মুসলমানদের এখনো, কারণ তবে ওই যে মগজ ধলাই, দাড়ি টুপিকে অতিক্রম করে চলে গেছে। তো অন্তত যারা ভ্যাকসিনের ব্যাপারটা বুঝেছেন তারা আগামীতে আটকানোর জন্য ঐক্যবদ্ধ হন, সংগঠন না হলেও একটা গ্রুপ করে তুলুন, একে অপরের পাশে থাকুন। যেখানে জোর করা হচ্ছে সেখানে গিয়ে সশরীরে চলে যান। আমরা যে কাজটা করছি, অধম যে কাজটা করছে, আমি আপনাদের দেশে আমি জানি না এরকমভাবে কোনো, আমরা যেভাবে করছি কাজ, এই যে গ্রামে গঞ্জে প্রচার, আপনাদের মধ্যে কি সেরকম কোনো কেউ এসেছে? আমি তো খুঁজে পাইনি।
এখনো পর্যন্ত। অনলাইনের কথা বলছি না, অনলাইনে এরকম ফেক প্রোফাইলে অনেক জ্ঞানীগুণী আছেন বাংলাদেশের, কিন্তু এইরকমভাবে সশরীরে গিয়ে ভ্যাকসিন আটকানো, সেটা চাইল্ডহুড ভ্যাকসিন হোক বা অ্যাডাল্ট ভ্যাকসিন হোক, করোনাই হোক বা আগামীতে যেগুলো আসবে, সেগুলোকে আটকানোর জন্য, রুখে দেওয়ার জন্য কি কোনো আমাদের মতো কোনো মানুষ সেখানে কাজ করছে? আমার জানার আগ্রহ রইল, জানাবেন মন্তব্য করে। আর না করলে আপনারাই কেউ এগিয়ে আসুন। আর মনে রাখবেন, পৃথিবীর কোনো দেশেই ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, করতে পারে না। সেটা আপনাদের দেশে কি করে আপনি আরটিআই বের করবেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেটা আপনাদের দায়িত্ব। কিন্তু আমি এইটুকু বলতে পারি জোর গলায়, পৃথিবীর কোনো দেশেই আইনত ভ্যাকসিন এখনো বাধ্যতামূলক নয়। কিন্তু প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে, বাংলাদেশে সই করেছে, তো আগামীতে কি হবে কিচ্ছু বলা যায় না যদি আমরা প্রতিবাদে না থাকি। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভাবতে থাকুন। শুভরাত্রি।